তৎকালীন পশ্চিম পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের জামাত ইসলামী, ছাত্র সংঘ, জামায়াতে তালেবা ইসলামী, ওদের মনোভাব কি ছিল এই বৈষম্যের ব্যাপারে? 1956 সালে খোদ মৌলানা মওদুদি এই সম্পর্কে কথা বলেছেন। সুতরাং জামাতে ইসলামী তো অন্যায় কিছু সমর্থন করতে পারে না, করেন নাই কখনো। এই যে 71-এর যুদ্ধ, আপনি বলছেন যে রিভোল্ট করা বা যুদ্ধ করা হয়তো বা বেস্ট সলিউশন না। আপনার দৃষ্টিতে সলিউশনটা কি তাহলে? পুরো পশ্চিম পাকিস্তানের পলিটিক্যাল লিডারশিপ ও পূর্ব পাকিস্তানের সমস্যার ব্যাপারে একমত হয়ে গেছিল এবং তারা আলোচনায় আসতে চাচ্ছিল, কিন্তু মিলিটারি ওয়াজ দি প্রবলেম। তারা তো ক্ষমতা হস্তান্তরে করতে চায়নি। বাঙালির সামনে কি আর কোনো পথ আপনি খোলা দেখেছিলেন? মিলিটারি ক্র্যাকডাউন হয়ে যাবে, হতে পারে যে আওয়ামী লীগ স্বাধীনতা ঘোষণা করবে। তো এই দুই অবস্থায় আমরা কোন দিকে যাব? আপনার এই পার্সোনাল কথোপকথন শেখ মুজিবুর রহমানের সাথে মনে হচ্ছে আপনারা খুব ইন্টিমেট ছিলেন। উনি জানতেন আপনি ছাত্র সংঘ করেন? মানুষকে আপন করে নেওয়ার একটা মানে আশ্চর্য ক্ষমতা ছিল তার। আমরা যেটা জানি যে আইয়ুব বিরোধী আন্দোলন করেছে ছাত্রলীগ, বামেরা। আপনারা ছাত্র সংঘ কি আইয়ুব বিরোধী পুরোপুরি ছিল? শহীদ মালিককে হত্যাকারী হিসেবে কি তোফায়েল আহমেদের নাম আসে? আপনি কি দেখছেন? তোফায়েল হত্যাকারী নয়, তবে আপনার দৃষ্টিতে গোলাম আযমের ভুল কি ছিল তখন? পুরো কনভিন্সড যে তিনি ফেরেশতাতুল্য মানুষই ছিলেন, কিন্তু রাজনৈতিক যে ব্যাপারটা ভিন্ন। আপনি যেটা বলছেন যে রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল শামস বাহিনী, ওগুলো তৎকালীন পাকিস্তান সরকারের গঠন করা। স্প্লিন্টার বিভিন্ন জায়গায় মানে অলমোস্ট আপনা আপনি দাঁড়ায় গেছে আর কি বিভিন্ন জায়গায়। আপনাদের দুইজনের বিরুদ্ধে সবচেয়ে যে গুরুতর অভিযোগ সেটি হচ্ছে আপনারা 71-এ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত। আপনারা মাস্টারমাইন্ড। ইন্ডিয়ার ইন্টারেস্ট ছিল যে বাংলাদেশকে বুদ্ধিজীবী শূন্য করে ফেলা যেভাবেই হোক। ইন্ডিয়ানের লাভটা কি? এরা তো প্রো ইন্ডিয়ানই অনেকটা, তাই না? যে বুদ্ধিজীবীদের ক্ষমতা করেছে। আপনার সাথে এই হাই প্রোফাইল লোকদের সাথে কি সম্পর্ক? মানুষ বিভিন্ন মতের হতেই পারে, কিন্তু বাইরে বন্ধুত্ব কেন থাকবে না, এর কোনো কারণ নেই। কিন্তু আপনি কি মনে করেন যে জামাতে ইসলাম দলগতভাবে এই নৃশংসতা, বর্বরতা চালিয়েছে? আমার মনে হয় না তা। 1971. For 9 months, war raged in South Asia between the Pakistan Army and those in East Pakistan who wanted independence. People died in their hundreds of thousands and millions were displaced. Out of this violent and bloody struggle, Bangladesh was born. More than 40 years have passed, but the scars have not healed. The massacre of Bengali civilians by Pakistani troops and their collaborators is still an open wound. In 2010, Bangladeshi Prime Minister Sheikh Hasina set up the International Crimes Tribunal to investigate and prosecute suspects for war crimes and genocide. The tribunal has already charged more than a dozen people and sentenced several to death, including Delawar Hussain Saidi, the Vice President of Jamaat-e-Islami, the largest Islamic party in Bangladesh. The verdicts were welcomed by many who wanted justice for the atrocities committed during the struggle for independence. Hundreds of thousands of students and anti-war protesters gathered in Shahbag Square in Dhaka, demanding the execution of all war criminals. But the trials have also caused a backlash among those who see them as politically motivated and an attack on Islam. In February, protesters led by Jamaat-e-Islami and other activists took to the streets. In the violence that followed, several people died and hundreds were injured. And the tribunal itself has come under fire from international observers. In the latest indictments, one of Britain's most prominent Muslim leaders has been charged with war crimes. Chowdhury Muinuddin fled to Britain after the 1971 war. Now he's accused of leading a notorious militia during the war, abducting and torturing civilians and helping Pakistani forces to target and kill top intellectuals. The International Crimes Tribunal in Bangladesh has brought 11 charges against him, and it's set to try him in his absence. He could face the death penalty. Chowdhury Muinuddin has said little about the charges against him until now, when he talks to Al Jazeera.
চৌধুরী মঈনুদ্দিন বাংলাদেশে পরিচিত বিশ্বব্যাপী। ৫ দশকেরও বেশি সময় ধরে থাকছেন যুক্তরাজ্যে। সেখানে বিভিন্ন সামাজিক, ধর্মীয়, দাতব্য প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেছেন। ২০১৩ সালে চৌধুরী মঈনুদ্দিন নামটি বাংলাদেশে আবার খুব প্রবলভাবে ফিরে এসেছে তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময়ে মানবতা বিরোধী অপরাধ জনিত ট্রাইব্যুনালে নাম আসার কারণে। সে সময় তিনি আন্তর্জাতিক মিডিয়াতে আবারও আলোচনায় এসেছেন, আল জাজিরা সহ বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিয়েছেন। সম্প্রতি লিখেছেন একটি চমৎকার বই, বইটির নাম পৃথিবীর গোলাপের বুকে। বইটি আমি পড়েছি, ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু জেনেছি এবং আমি খুব ইন্টারেস্টেড হয়েছি ওনার সাথে কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চৌধুরী মঈনুদ্দিন, তাকে স্বাগত জানাচ্ছি। স্বাগতম। আলহামদুলিল্লাহ, খুশি হলাম আপনাদের সাথে দেখা হয়। জি, ধন্যবাদ। চৌধুরী মঈনুদ্দিন, শুরুতেই আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো, আশা করি আপনি যদি আমাদেরকে সময় দেন আজকে। শুরুতেই আমি যে বিষয়টাতে চলে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে একজন আলোচিত সাংবাদিক যিনি ইউকেতেই থাকছেন এবং আল জাজিরার সাথে উনি কানেক্টেড। উনি একটি স্ট্যাটাসে কয়েকদিন ধরেই উনি কিছু স্ট্যাটাস দিচ্ছেন যেখানে বাংলাদেশের ডিপি স্টেট বা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেপথ্য নায়কদের পরিচয় তুলে ধরছেন। বিস্ময়করভাবে আপনাকে উনি রেখেছেন সেন্ট্রাল জায়গাতে এবং বলেছেন, অনেকটা ইঙ্গিত করেছেন যে আপনি হচ্ছেন সবকিছুর পেছনের শক্তি। আপনি কি আপনার এই ভূমিকা সম্পর্কে বলবেন? আপনার মন্তব্য কি? এটা তার বদান্যতা। আমি তো বেচারাকে চিনিও না, সম্ভবত তিনি লন্ডনেই থাকেন, কিন্তু কোনোদিন আমার সাথে দেখা করার চেষ্টা করেননি। তার নাম জুলকারনাইন শায়ের। জি। তো নামের তর্জমা করলে দাঁড়ায় দুই সিংওয়ালা কবি। বেচারা হয়তো দুই সিংহের কি অর্থ আমি জানি না, দুদিকের চরিত্রের অধিকারী কিনা সেটা তিনিই ভালো জানেন। তবে কল্পনা প্রবণ, এতে কোনো সন্দেহ নেই, এবং সম্ভবত তার কল্পনার কারণে তিনি আমাকে বড় করে দেখছেন, যা আমি নই। তো সেজন্য তাকে ধন্যবাদ। মানে আপনি অস্বীকার করছেন, আপনি যে উনি যেটা ইঙ্গিত করেছেন বাংলাদেশের ডিপি স্টেট তৈরি করা, বাংলাদেশের রাজনীতির অনেক কলকাঠি নাড়া, তার পিছনে অনেকের মধ্যে আপনি একজন এবং অন্যতম, আপনি কি এটা অস্বীকার করছেন? আমি তো আশেপাশে যাদের ছবি তিনি দিয়েছেন আমার সাথে, তারা অনেকেই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অনেকের সাথে আমার পরিচয় নেইও, কোনোদিন দেখা হয়নি। তাদের সাথে আমাকে কিভাবে উনি জড়িত করেছেন উনিই ভালো জানেন। তবে ডিপ স্টেট বলে আমি লন্ডনে বসে বাংলাদেশের ডিপ স্টেটে কি করব, এটা তো অত্যন্ত অস্বাভাবিক কথা। আমার মনে হয় না যে জিনিসটা ওয়েল থট থ্রু। আল জাজিরার সাংবাদিক হিসাবে তো সে বেচারা নিশ্চয়ই স্কিলড, এবং কিভাবে একবার সাংবাদিক কনক্লুশনে পৌঁছতে হয় তা জানেন। তো আমার আশা হতো আর কি, আমি তো চাইবো যে এমন সাংবাদিকরা যখন কোনো কথা বলবেন এটা প্রপার রিসার্চ করে তারপর কথা বলা উচিত, যুক্তি প্রমাণ সহ। এভাবে নিজের মনের আবেগে কিছু বলে ফেলাটা আসলে সাংবাদিকতার লক্ষণ নয়। আচ্ছা, আপনার কেন মনে হয় যে যদি আপনার কোনো সংশ্লিষ্টতা নাই থাকে, এবং আপনি যেটা বলেছেন যে বিদেশে থেকে কিভাবে করবেন, বিদেশে থেকে করার তো কিছু এক্সাম্পল আছে, যেমন ফতেল্লাহ গুলেন, উনি তো আমেরিকাতে দীর্ঘদিন ধরে নির্বাসিত ছিলেন, সম্প্রতি মারা গিয়েছেন, কিন্তু তার আগ পর্যন্ত তার্কিতে যে কোনো রকম গন্ডগোল লাগলে পরে যারা এরদোগানের পার্টি তারা ফতেল্লাহ গুলেন বা গুলেন নিজদেরকে ইঙ্গিত করতো। আপনি না কেন, আপনি বাংলাদেশে ফতেল্লাহ গুলেন না কেন, আপনার কি মনে হয়? না, কি করে হব? বাংলাদেশে ফতুল্লাহ গুলেনের একটা পুরো দেশব্যাপী নেটওয়ার্ক সে আগেই তৈরি করে রেখে এসেছিল, অ্যান্ড হি ওয়াজ হেড অফ দ্যাট নেটওয়ার্ক। বিদেশে আসার পরেও তিনি সে নেটওয়ার্ক পরিচালনা করতেছিলেন, এবং সে নেটওয়ার্ক দেশের রন্ধ্রে রন্ধ্রে, এমনকি প্রেসিডেন্ট এরদোগানও প্রথম দিকে তার সাহায্য নিয়েছেন অনেকভাবে। তো আমার ফতুল্লাহ গুলেনের সাথে তো আমার কোনো তুলনাই হয় না। আমি একজন একেবারে অপরিচিত মানুষ, লন্ডনে পড়ে আছি 50 বছর থেকে প্রবাসী, আমার তার সাথে তুলনা হবে কেমন করে? আচ্ছা, ঠিক আছে। চৌধুরী মঈনুদ্দিন, আপনার যে বইটি আপনি সম্প্রতি লিখেছেন পৃথিবীর গোলাপের বুকে,
একটু বইটা নিয়ে বলবেন যে আপনি কি আগেও বই লিখতেন নাকি হঠাৎ করে এই বইটি একটি আত্মজীবনীমূলক বই, যতটুকু আমি পড়েছি এবং আমার নিজের কাছে আমি খুব অবাক হয়েছি যে আপনি ৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বাইরে আছেন। এত সুন্দর বাংলা কিভাবে লিখলেন? আমি ১২ বছর ধরে দেশের বাইরে। অনেক সময় কথা বলতে গেলে আমি বাংলা শব্দ রাইট শব্দটা যেটা আমি বাংলাদেশে থাকলে বলতে পারতাম, সেটা আমার মাথায় আসে না এবং নিজের কাছে মনে হয় যে, আল্লাহ এই শব্দটা আমি কিভাবে ভুলে গেলাম? পরে যখন মনে হয়। তো আপনি এত সুন্দর বাংলা কিভাবে লিখলেন? নাম্বার ১। নাম্বার ২ হচ্ছে বইটার লেখার প্রেক্ষাপট কি? কেন লিখলেন? এটা কি জাস্ট একটা আত্মজীবনী লেখার ইচ্ছা থেকে? না আপনার উদ্দেশ্যটা একটু বলবেন আমাদেরকে? আমার মনে হয় ভূমিকাতে আমি কিছু কথা বলছি কেন এটা লিখলাম। আহ, বই হিসাবে আমি বোধহয় পুরো বই হিসাবে এটাই প্রথম লিখছি। এর আগে কোনো বই আমার নামে প্রকাশিত হয় নাই। তবে লেখক আমি ছিলাম আজীবনই, একবারে বাল্যজীবন থেকেই লেখালেখির অভ্যাস আছে। পত্রিকা সম্পাদনা করেছি, ছাত্র অবস্থায় পত্রিকা সম্পাদক ছিলাম। তার বিবরণও এই বইতে আছে। পরে আমি ইসলামিক রিসার্চ একাডেমির জার্নাল পৃথিবী প্রতিষ্ঠা এবং সম্পাদনা করেছি। তারপরে দৈনিক পত্রিকা দৈনিক পূর্বদেশে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছি। সুতরাং লেখালেখি অনেক দিন থেকেই করি এবং লেখা তখনও সমাদৃত হতো, এখনো সমাদৃত হয়, এই আর কি। ভুলি নাই বাংলা। বাংলা তো লিখতে যখন প্রথম শুরু করলাম তখন ভাবছিলাম ইংরেজিতে লিখবো না বাংলায়। পরে সিদ্ধান্ত করলাম যে বাংলায় আমি যে শক্তি আনতে পারবো সেটা বোধহয় ইংরেজিতে হবে না। ইংরেজি যদিও খারাপ লিখি না, কিন্তু ইংরেজিতে বাংলার সমান মানে পাওয়ার আনা অসম্ভব হবে। এই জন্যই বাংলাতে লেখাই সাব্যস্ত করেছি। বই লেখার পেছনে আত্মজীবনী হিসাবে লেখার জন্য অনেকে তাগাদা দিতেন বহুদিন থেকে। তো আই থিঙ্ক এর দিকে ১৯৯৯ কিংবা ২০০০ সাল থেকে কিছু বন্ধু বান্ধবের মানে চাপে পড়ে লেখা শুরু করি। কিছু দূর লেখার পরে, একটা ভলিউম লেখার পরে এটা ফেলে রেখেছিলাম বহুদিন। তারপরে আরো কিছু বন্ধু বান্ধব এসে চাপ সৃষ্টি করলেন যেন এটা শেষ করতে হবে। তো তখন আবার লেখা শুরু করলাম আর কি। তো এটা বই লিখে কি আপনি কোনো আপনার সাইড থেকে কোনো কিছু ক্ল্যারিফাই করার প্রয়োজনীয়তা বোধ করেছিলেন নাকি জাস্ট আপনার আত্মজীবনী লেখা দরকার আপনার বর্ণাঢ্য জীবনের সেই প্রেরণা থেকেই? না, আমি ক্লারিফিকেশন আপনারা দেখবেন ওই 71 অংশ খুবই সামান্য, আমার শেষের দিকে কিছু আসছে। সেটা বইয়ের মূল প্রতিপাদ্য বিষয় ছিল না। আমার ইচ্ছে ছিল আমার জীবন, আমার পরিবার এবং আমার সমাজের, ওই সময় সমাজের একটা চিত্র এঁকে যাওয়া। তারই চেষ্টা করেছি বইতে। কিন্তু যেহেতু রাজনীতিতেও সংশ্লিষ্ট ছিলাম, সুতরাং তার কিছু বর্ণনা তো আসবেই, সেটা আসছে আর কি। আমাদের প্রথম প্রশ্নে আপনি বলেছেন যে না, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে কলকাঠি নাড়ার সাথে আপনি জড়িত না, কিন্তু আমরা তো একই সাথে জানি যে আপনি ইউকেতে মুসলিম নেতা হিসেবে প্রচন্ড প্রভাবশালী। যেমন আপনার সাথে বর্তমান যিনি রাজা, ব্রিটেনের রাজা প্রিন্স চার্লসের অনেক ছবি ইন্টারনেটে আছে, যেমন আমরা এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছি, ডান পাশে আপনাকে দেখা যাচ্ছে, বাম পাশে প্রিন্স চার্লসকে দেখা যাচ্ছে। এরকম আরো অনেক ছবি আছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার, এবং আমরা যতটুকু জানি আপনি হয়তোবা বাকিংহাম প্যালেসেও আমন্ত্রিত হয়েছেন যদি ভুল না হয়ে থাকি। ইউকের আপনার কাজ নিয়ে আপনি কি একটু বলবেন যে আপনি মানে বাংলাদেশি কমিউনিটির মধ্য থেকে আপনি কি কি কাজ করেছেন? আপনার সাথে এই হাই প্রোফাইল লোকদের সাথে কি সম্পর্ক? হাই প্রোফাইল কথা পরে আসছি। কাজ যেটা করেছি দেশে আসার পরেই আমাদের মানে বাঙালি হিসাবে বাঙালি সমাজের অবস্থা দেখে তাদের জন্য কিছু কাজ করার প্রেরণা তো আসবেই, এটা স্বাভাবিক। সুতরাং প্রথমেই কমিউনিটি ওয়ার্কে, সমাজসেবার কাজে নিয়োজিত হয়ে যাই। সেই সাথে মসজিদ ইত্যাদি প্রতিষ্ঠা এবং গঠন, লন্ডনের সবচেয়ে প্রাচীন মসজিদ এবং সবচেয়ে বড় মসজিদ বলতে হবে ইস্ট লন্ডন মসজিদ এর সাথে আমি শুরুতেই এসে আসার পরপরই জড়িত হয়ে যাই। এবং আমার সময়ই, আমি যখন সেক্রেটারি ছিলাম তখন এই মসজিদের প্রথম বিল্ডিংসগুলো তৈরি হয়। সে সময় থেকে বাঙালি কমিউনিটির মধ্যে এবং বৃহত্তর মুসলিম কমিউনিটির মধ্যে অনেক কাজ করার সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন। সেই সুবাদেই আসলে দেশে যারা প্রথিতযশা মানুষ, বিশেষ করে
রাজনীতিবিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের হেড, আপনি যে সমস্ত ছবি দিয়েছেন এর মধ্যে একটা তৎকালীন আর্ম ফোর্সেস এর চিফের ছবি রয়েছে দেখলাম। তো প্রিন্স চার্লস থেকে সাথে আমার প্রথম পরিচয় বোধহয় ইস্ট লন্ডন মসজিদকে নিয়েই হয়। তিনি অন্তত দুবার তাকে সেখানে দাওয়াত করে নিয়েছিলাম আমার অবস্থায়। একটাতে আমি সভাপতিত্ব করছি এবং উনি আর প্রিন্স মোহাম্মদ আল ফয়সাল এসেছিলেন, এবং সেখানে আমি একটা আমার বক্তৃতার মধ্যে জোকও করছিলাম, সেটা প্রিন্স খুব পছন্দ করছিলেন। 1 বছর পরে তিনি লেস্টারে ইসলামিক ফাউন্ডেশনে এসেছিলেন আমাদের একটা এডুকেশন বিল্ডিং ওপেন করার জন্য। সেখানে তিনি আবার সেই জোকটা রিপিটও করছেন। এটা ওনার ওয়েবসাইটেও আছে এখন পর্যন্ত। তো হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি। উনি অনেকবার দাওয়াত করেছেন তার নিজের বাড়িতে এবং বাকিংহাম প্যালেসে, সেন্ট জেমস প্যালেসে। আর তার মা রানীর সাথেও যোগাযোগ হয়েছে অনেকবার, তিনিও দাওয়াত করেছেন প্যালেসে এবং অন্যান্য জায়গায়। প্যালেসের বাইরেও অন্যান্য অনুষ্ঠানে তাদের সাথে মেলামেশা হয়েছে। এছাড়া রাজনীতিবিদদের সাথে, এখানকার সমাজ নেতাদের সাথে, সাংবাদিকদের সাথেও আলাপ আলোচনা এবং চলাফেরা করার অনেক সুযোগ হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার বই থেকে একটু চলে যাই। আপনার আপনি একটা দীর্ঘ আপনার যেই পরিবার, তাদের অরিজিন সম্পর্কে বলেছেন। সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনার পরিবার, আপনার ছোটবেলা, আপনার বেড়ে ওঠা, আপনার বংশ, এগুলো নিয়ে সংক্ষেপে আমাদেরকে একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে। বংশ অবশ্য বলতে গেলে এটা লম্বা ইতিহাস, আপনি তো দেখেছেনই। বলা হয় থাকে আমাদের গ্রামটার নাম চাঁদপুর। ওটা সম্ভবত আমাদের পূর্বপুরুষ বলা হয় চাঁদ শাহ ফকির নামে এক দরবেশের কথা, যিনি এসে হয়তো ইয়ামান অথবা পারস্য থেকে ওই এলাকায় বসবাস শুরু করেছিলেন। তার নামেই, তার বংশধর হিসাবেই আমাদেরকে এলাকার লোকে জানে। পরে অবশ্য বহু জেনারেশন পরে তার বংশের লোকেরা অর্থ সম্পদে ভালো করেন এবং এলাকার জমিদার হয়ে ওঠেন। তারপরেও কয়েক জেনারেশন পার হয়ে যাওয়ার পরে আমাদের আগমন আর কি। তো বংশ এবং এলাকার খেদমত তারাও করেছেন। আমাদের পূর্বপুরুষরা অনেক সম্পত্তি ওয়াকফ করে গেছেন, অনেক মসজিদের খেদমত করে গেছেন এবং প্রতিষ্ঠাও করেছেন। জমিদার ছিলেন, আপনার পূর্বপুরুষরা জমিদার ছিলেন ওই এলাকায়, তাই তো? জি জি ছিলেন। আর সেই সুবাদেই এইসব নাম আর কি চৌধুরী। তবে একটা লিঙ্ক স্পিরিচুয়ালিটির সাথে সবসময় ছিল। আমাদের বংশে মৌলানা ইমামউদ্দিন সাহেব তার মেয়েও বিয়ে দিয়েছিলেন, সেই ইতিহাসও এর মধ্যে আছে। তো এই হচ্ছে বংশের ব্যাপার। আর গ্রাম বাংলা তো আমার একটা সুবিধা ছিল যে আমার জন্মের পর আব্বা কলকাতা থেকে দেশে চলে আসেন এবং দেশে তিনি যে চাকরি নেন এই জন্য তাকে বিভিন্ন এলাকায় বদলি হতে হয়েছে। প্রতি এলাকায় তার সাথে আমরা সফর করেছি। ওই সফর এবং ওই সমস্ত এলাকার স্মৃতি মনের মধ্যে চিরকাল জাগরুক হয়ে থাকবে। সেগুলো আমি কিছু এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি এই বইতে। আমার মনে হয় পাঠকরা এটা এনজয় করবেন। এটা ঠিক আত্মজীবনী এবং ভ্রমণ কাহিনীর মাঝামাঝি কিছু একটা মতো হয়ে গেছে। এটা আত্মজীবনী ঠিক নয়। তো এই হচ্ছে আর কি ব্যাকগ্রাউন্ডের ইতিহাস। জি, আমরা বইটা নিয়ে আরো কথা বলবো, কিন্তু এই ফাঁকে আবার ওর দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে চৌধুরী মঈনুদ্দিন পৃথিবীর গোলাপের বুকে, চমৎকার একটি বই। ইনফ্যাক্ট একটা সিক্রেট না বললেই না, আমি শুরুতে বইটা যখন আমার হাতে আসে আমি ভাবছিলাম যে যেহেতু আপনার সাথে ৭১-এর বিষয়টা অনেক বারবার আসে, আমি হয়তো বা ৭১-এর অংশটুকু শুধু পড়ে নিব আর বাকি অংশটুকু পরে স্ক্যান করে নিব। কিন্তু আমি যখন ৭১-এর অংশ খুঁজতে গিয়ে পড়তে শুরু করলাম তখন বইটার যেই লেখনী, ওটা দিয়ে আমি ভাবলাম যে না, এটা এভাবে পড়লে হবে না। আমি আবার শুরু থেকে পড়া শুরু করলাম এবং খুব এনজয় করেছি। দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন, যারা বাংলাদেশে আছেন তারা তো এটা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন আশা করছি। বাংলাদেশের যে বুক স্টোর গুলো আছে, যারা বাইরে আছেন, ইউকেতে আছেন, আমেরিকাতে আছেন বা অন্যান্য দেশে আছেন, তারা এই বইটা কিভাবে সংগ্রহ করবেন? অ্যামাজন বা কোনো কিছুতে আপনারা এটা ডিস্ট্রিবিউট করছেন? আমাজনে একটা বর্ণমালা নামে একটা বাংলাদেশি প্রকাশনী এবারের ফেব্রুয়ারি বই মেলার আগেই
প্রকাশ করে বইটা। ফেব্রুয়ারি বই মেলাতে বেশ বিক্রি হয়েছে, কিন্তু এর ডিমান্ড ইন্টারন্যাশনালি বোধহয় বাংলাদেশ থেকে কম হয়নি। ইতিমধ্যেই ব্রিটেন তো বটেই, অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড স্টেটস, টার্কি, মালয়েশিয়া এবং বিভিন্ন দেশে কিছু কিছু কপি লোকেরা সংগ্রহ করে নিয়েছেন, এবং ওখানে কিছু লোকে এটা বাজারজাত করার চেষ্টাও করছেন, কিন্তু বিরাট আকারে নয়। দেশে রকমারি নাকি একটা আমাজনের মতো কোম্পানি আছে, তারা এটা মার্কেটিং করতেছে। বিদেশে এখনো পাবলিশাররা বোধহয় আমাজনে দেয় নাই, আমি জানি না, তাদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে। তবে কিছু কিছু মানে আগ্রহী লোক বিভিন্ন জায়গায় এটা নেওয়ার চেষ্টা করেছেন এবং সাকসেসফুলি নিয়েছেনও। জি, আমেরিকাতেও আমাকে একজন মীর মাসুম আলী, উনি আমাকে আসলে বইটা নিজে বাংলাদেশ থেকে কোনো একভাবে নিয়ে এসেছেন, আমাকে এক কপি দিয়েছেন। আমিও কৃতজ্ঞ ওনার কাছে আমাকে মনে রাখার জন্য। বইটা খুব চমৎকারভাবে আপনি শুরু করেছেন। আপনি শুরুতেই শেখ মুজিবুর রহমানের সাথে আপনার সাক্ষাতের কথা বলেছেন, তাও আবার 25শে মার্চের কিছু আগে। একটু বলবেন? এবং আপনি বলেছেন যে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আপনি গিয়েছেন, ওই শেখ মুজিবুর রহমান নিজে আপনাকে তার রিডিং রুমে নিয়ে যায়, সেখানে আপনাকে উল্টো আপনাদেরই, মানে আপনি তখন যেই ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তাদের একটি বই দেয়, এবং বইটাতে আপনি দেখেন যে কে তাকে দিয়েছে। এই ঘটনাটা একটু আমাদেরকে বলবেন কাইন্ডলি? না, সেটা ঠিক 25শে মার্চ হচ্ছে যে ঘটনা নিয়ে আমি লেখা শুরু করেছি। সেই শেষ দিন, যেদিন শেখ সাহেব গ্রেফতার হয়ে যান রাতে, সেই দিন সারা সকাল আমি তার সাথে ছিলাম 25শে মার্চ, এবং অনেকেই, বিশেষত ফাহাম আব্দুল সালাম, সে এই বইয়ের এক উৎসাহীদের মধ্যে একজন, তার ইনসিস্টেন্সে এটা ভিতরে ছিল লেখা, সে বলল যে না, এটা প্রথম চ্যাপ্টারে আসা উচিত। তো তার আগ্রহে এটা প্রথম চ্যাপ্টারে আসলে আনলাম আর কি। কিন্তু যে ঘটনার কথা আপনি বলছেন, এটা তার আগের, 25শে মার্চের নয়। তার আগে কখনো আমি শেখ সাহেবকে ইন্টারভিউ করার জন্য তার বাড়িতে গেছিলাম। তো সেখানে উনি ভিতরে একটা ছোট কামরা ছিল, লাইব্রেরির মতো ওনার, ওখানে বসতেন। ওখানে আমাকে নিয়ে গেছিলেন। আলোচনার পরে বেরিয়ে আসার সময় উনি বললেন যে, তুমি মনে করো না যে আমি তোমাদের বই পড়ি না, এই বলে ওই বুকশেলফ থেকে একটা বই আমাকে বের করে হাতে দিলেন। তো আমি তো মনে মনে খুশি হলাম বই দেখে, যে মৌলানা মওদুদির ইসলামিক ল অ্যান্ড কনস্টিটিউশন বইটা। তো ভাবলাম যে শেখ সাহেব তাহলে মৌলানা মওদুদির বইও পড়েন কিংবা কিনেন। বই খুলে দেখলাম যে কিনেন নাই তিনি, এটা তাকে গিফট দেওয়া হয়েছে। প্রফেসর গোলাম আজম সাহেবের দস্তখত, তিনি লিখেছেন টু মাই ফ্রেন্ড শেখ মুজিবুর রহমান, নিচে গোলাম আজম সাহেবের দস্তখত। তো বুঝলাম যে এটা উপহার পেয়েছেন তিনি, কিনেন নাই। তবে পড়ছেন কিনা এটা আমার তখনও সন্দেহ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঘটনাটা একটু সিগনিফিকেন্ট এই কারণে, যেটা আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেখেছি যে আওয়ামী লীগ, জামাত ইসলামী খুব বিপরীত মেরুর দল, কিন্তু আপনি যেটা এই তৎকালীন ঘটনা বলছেন, আওয়ামী লীগের ওয়ান অফ দ্য ফাউন্ডার শেখ মুজিবুর রহমান, ওনাকে আবার জামাতের যিনি ফাউন্ডার, তৎকালীন জামাতের আমির অধ্যাপক গোলাম আজম বই উপহার দিচ্ছেন, তাও আবার জামাতের পাকিস্তান জামাতের ফাউন্ডার মৌলানা মওদুদির বই, আবার সেখানে লিখে দিচ্ছেন যে আমার বন্ধু গোলাম আজম লিখছেন আমার বন্ধু শেখ মুজিবকে, এই ধরনের। তো এই ধরনের সম্প্রতির কথা তো আমরা এখন শুনি না, এখন তো খুব বিপরীত। কিন্তু তখন কি আপনারা এই ধরনের সম্প্রতি দেখেছিলেন? না, অবশ্যই তখন সম্প্রতি ছিল, এবং তারা একসঙ্গে কাজ করেছেন। পিডিএম, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট, তারপর অন্যান্য ক ইত্যাদিতে একসঙ্গে তারা দায়িত্ব পালন করেছেন, প্রতি মিটিংয়ে একসঙ্গে হাজির হতেন। এবং আমার মনে হয় নেতৃবৃন্দের মধ্যে, বিভিন্ন দলের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব তখন ভালোভাবে বজায় ছিল। এটা পরের দিকে এসে শিথিল হতে শুরু করে। এখন কি অবস্থা আমি ভালো করে জানি না। আমার মনে হয় এখনো থাকা উচিত। মানুষ বিভিন্ন মতের হতেই পারে, কিন্তু বাইরে বন্ধুত্ব কেন থাকবে না, এর কোনো কারণ নেই। জি জি, আপনি বলছিলেন যে আপনি শেখ মুজিবুর রহমানের সাহেবের ইন্টারভিউ নিতে গিয়েছিলেন। আপনার বাংলাদেশে আপনি যখন ছিলেন, আপনার শিক্ষা জীবন এবং আপনার কর্মজীবন সম্পর্কে একটু শুরুতে বলবেন? শিক্ষা জীবন তো বললাম, স্কুল জীবনে বিভিন্ন স্কুলে পড়ছি। তারপরে
কলেজ জীবন সারাটাই ফেনীতে, ফেনী কলেজের ছাত্র ছিলাম। ইন্টারমিডিয়েট এবং গ্রাজুয়েশন ওখান থেকেই করেছি। এখানে অবশ্য আমার বাংলা শিক্ষক জ্যোৎস্নাময় দেব খুব পীড়াপিড়ি করতেন যে আমি যেন ইন্টারমিডিয়েটের পরেই ঢাকা চলে যাই এবং ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স করি, কিন্তু তার সে শখ পূরণ হয় নাই। আমি ঢাকা ফেনীতেই পড়ে থাকি এবং সেখানে ছাত্র রাজনীতিতে স্পেশালি ইসলামী ছাত্র সংঘে যোগদান করার পর এর দায়িত্ব এবং শুধুমাত্র ফেনী শহরের দায়িত্ব নয়, পরে নোয়াখালী কুমিল্লার আঞ্চলিক প্রতিনিধি হিসাবেও দায়িত্ব পালন করতে হয়েছে। এবং ফেনীতে প্রথমেই আমরা ইসলামী ছাত্র সংঘের নামের কলেজ ছাত্র ইউনিয়ন, ওখানে ছাত্র মজলিস বলা হতো, সেটাতে ইলেকশন কম্পিট করি এবং সেই বছর পয়লা বছরই উইন করি। আমাদের পক্ষ থেকে সৈয়দ শফিউল্লাহ নামে এক ভাই ভিপি নির্বাচিত হন। তো এই সমস্ত সময়ে আমায় আবার বছর খানেক কি বছর দেড়েক আমার মনে নেই, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতিত্ব আমাকে করতে হয়েছিল। সেই সময় মিসেস জিন্না এবং আইয়ুব খানের ইলেকশন ক্যাম্পেইনে আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হয়েছে, তার বিবরণ এই বইতে আছে আর কি। জি জি। আপনি ফেনী কলেজের কথা বলছেন। ফেনী কলেজে আপনি যখন ইসলামী ছাত্র সংঘ, যেটি বাংলাদেশ এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তার আগের সংগঠন আর কি, তার দায়িত্ব পালন করতে গিয়ে আপনি বলেছেন যে ছাত্র সংঘ, এবং আপনার বইতেও আপনি লিখেছেন যে ছাত্র সংসদ ইলেকশনে সবাইকে অবাক করে দিয়ে আপনার দল এবং আপনার প্যানেল বিজয়ী হয়, এবং সেই প্যানেলে একজন হিন্দু ছাত্রকেও আপনারা নমিনেশন দিয়েছিলেন। পুরো প্যানেল বিজয়ী হয় নাই, তবে অনেকেই হয়েছে আর কি। হ্যাঁ, হিন্দু ছাত্রকে নমিনেশন দিয়েছি এবং এটা একটা মানে যুগান্তকারী সিদ্ধান্ত তখন ছিল, কারণ অনেকেই মনে করতো হিন্দুদের সাথে আমরা একত্র হয়ে কাজ করতে পারবো না, কিন্তু আমরা সামহাও কনভিন্স করতে পেরেছিলাম তাদেরকে, উইন ওভার করা সম্ভব হয়েছিল যে একসঙ্গে কাজ করা যেতে পারে এবং এর মধ্যে কোনো অসুবিধা নেই। এটাও আসলে এই পারস্পরিক বন্ধুত্বর কারণেই সম্ভব হয়েছে। যদি আগে থেকেই আমরা একটা বিরোধী মনোভাব নিয়ে থাকতাম তাহলে দূরে দূরেই থেকে যেতাম, কিন্তু তা আমরা করিনি। আমরা কাছে আসার চেষ্টা করেছি এবং সাকসেসফুল হয়েছে, এতে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা, আপনি ইসলামী ছাত্র সংঘে কিভাবে জড়িত হয়ে পড়লেন? আপনি কি শুরু থেকে ইসলামী ছাত্র সংঘের প্রতি আকৃষ্ট ছিলেন পারিবারিকভাবে? আপনি আপনার বইয়ে উল্লেখ করেছেন যে আপনি শুরুর দিকে তৎকালীন আওয়ামী লীগ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ, তাদের রাজনীতির সাথে আপনি ইন্টারেস্টেড ছিলেন। তার আওয়ামী লীগের নেতাদের ছবিও আপনার বাসায় ছিল। আবার আপনি লিখেছেন যে তখন বামপন্থার একটি উন্নতি, বামপন্থার একটি জয়গান চারদিকে ছিল। আপনি বামপন্থার দিকেও কিছুটা আগ্রহী ছিলেন, তাদের সাম্য সমাজ এইগুলোর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। এই ছাত্রলীগ, বাম, এগুলো থেকে আপনি হঠাৎ করে ছাত্র সংঘ, যেটা ছাত্র শিবিরের একটি পূর্বতন রূপ, কিভাবে জড়িত হলেন একটু বলবেন সংক্ষেপে? আওয়ামী লীগের আসলে সব নেতা নয়, সোহরাওয়ার্দী সাহেব একটা অনন্য প্রতিভার অধিকারী ছিলেন এবং তার প্রতি আমি আকৃষ্ট ছিলাম অ্যাজ এ পার্সন। তার কথা ছেলেবেলা থেকেও শুনে আসছি এবং তার ভূমিকা, বিশেষত আমি যখন থেকে তখন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীও ছিলেন এবং তার কলকাতায় অবিভক্ত ভারতের বাংলা প্রদেশের তিনি চিফ মিনিস্টারও দায়িত্ব পালন করেছেন, শেষ চিফ মিনিস্টার হিসাবে। তো এই হিসাবে তার ব্যক্তিত্বের দিকে একটা আকর্ষণ ছিল, সেই সুবাদেই কিছুটা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দিকে আকৃষ্ট হয়েছিলাম। নট অ্যাবাউট দি প্রিন্সিপাল অর ইডিওলজি অফ আওয়ামী লীগ, পার্সন হিসাবে সে। এবং যে ছবির কথা বলছেন আসলে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ছবি আমার রুমে ঝোলানো ছিল আর কি। আর কলেজে আসার পরে ওইসব ছাত্র সংগঠনের কাজ যখন শুরু করি, প্রথমে আমি ছাত্রসংঘ হওয়ার আগে যে সমস্ত পার্টি ছিল সেখান থেকে ইলেক্টেড হয়েছিলাম কলেজ ছাত্র মজলিসের লিটারারি সেক্রেটারি হিসাবে। সেই সময় অন্যান্যরা আমাকে অবশ্য টার্গেট করে বইপত্র পড়াতে চেষ্টা করতো। ছাত্রলীগের তো পড়ানোর ব্যবস্থা ছিল না, পড়ানোর ব্যবস্থা ছিল ছাত্র ইউনিয়নের
তাদের কাছেই বইপত্র ছিল, তাদেরই আদর্শ একটা ছিল। তো সুতরাং তারা ও সমস্ত লিটারেচার নিয়ে আসতো এবং এগুলো পড়ে মজাও পেতাম। এবং দেয়ার ওয়াজ এ টাইম যখন অনেকটা মনে হচ্ছিল যে সম্ভবত আমি দল হিসাবে আমার ভবিষ্যৎ গন্তব্য হিসাবে এই বামের দিকেই ঝুঁকে পড়ব। কিন্তু একই সময়ে ইসলামিক লিটারেচার আমি এর মধ্যে বিস্তারিত লিখেছি কিভাবে আসলাম। যে সৈয়দ শফিউল্লাহর কথা বলছি, তা সেই প্রথম একদিন একটা সেমিনার সংকলন পত্রিকা দিয়েছিলেন পড়তে আমার বাড়িতে এসে আমার মেহমান হিসাবে। সেখানে মৌলানা আব্দুর রহিম সাহেবের একটা লেখা বিশ্ব সমস্যা ইসলাম পড়ে প্রথম মনে হলো যে এদের বই নেগলেক্ট করা উচিত নয়, পড়া উচিত। কোন জিনিসটা আপনাকে আকৃষ্ট করলো? এই যে আপনি আধুনিকভাবে বড় হচ্ছেন, জমিদার বাড়ির সন্তান, আপনি বামদের বই পড়ছেন, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীকে আপনার নেতা মনে হচ্ছে। তো সেখান থেকে আপনি একদম পুরো ইউ-টার্ন নিয়ে এই জামাতে ইসলামী, ইসলামী ছাত্র সংঘ, ইসলাম এ ধরনের ইয়েতে আপনি কিভাবে, মানে কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করলো না, তখন? প্রথম তো বলছিলাম যে সৈয়দ শফিউল্লাহর সাথে যে ডিবেট হইতেছিল, তো হুম, আমি তাকে বলছিলাম যে তোমরা মোল্লা মানুষ, তোমরা বিশ্ব সমস্যার কে বোঝো, এর কোনো সমাধান তোমাদের কাছে আছে? তো সে বলছে আমি তো জবাব দিতে পারবো না, তবে আমার কাছে একটা আহ, পত্রিকা আছে, এর মধ্যে একটা আর্টিকেল আছে, আমি চাই যে আপনি এটা পড়েন। তো ওর মধ্যে সে দেখাই দিল যে মৌলানা আব্দুর রহিম সাহেবের একটা লেখা ছিল বিশ্ব সমস্যা ও ইসলাম। তো রাত জেগে ওইটা পড়ার পরে আমি মনে হলো যে এরা আসলে শুধু মোল্লা নয়, এদের কাছে এমন জবাবও আছে যেটা আসলে সেকুলারদের কাছেও নাই। হুম, তো তখন পড়ার প্রতি আকর্ষণ জাগলো, তখন তার কাছে চেয়ে চেয়ে বই পড়া শুরু করলাম আর কি, তাদের কাছ থেকে। ওই পড়তে গিয়েই মনে হলো যে দেয়ার ইজ সামথিং এলস হুইচ আই নিড টু ডিসকভার। তো জি, সেই থেকেই আগ্রহ জাগলো। আস্তে আস্তে যখন আগ্রহ জাগলো তখন আর দেরি হয় নাই, খুব শিগগিরই আমি এদিকে টার্ন নিলাম। এবং আসলে আমি সংগঠনে আসার কিছু পরেই, তার বিবরণও লিখেছি, কিছু পরেই আমি লোকাল ব্রাঞ্চের সভাপতিও নির্বাচিত হয়ে যাই এবং হুম, সেই থেকে কাজ শুরু করি আর কি। জি। ফেনী কলেজের ইলেকশনের কথা বলছিলেন এবং আপনার বইতে তখন জয়নাল হাজারী নামের একজন ব্যক্তির কথা এসেছে। এটা কি আওয়ামী লীগের সাবেক এমপি গডফাদার ওই জয়নাল হাজারী? হ্যাঁ হ্যাঁ, সেই 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 কি হয়েছিল আপনার ফেনী কলেজে যখন আপনারা ইয়াং ছিলেন? ওই ইয়াং জয়নাল হাজারী কি করছিল? সংক্ষেপে বলবেন? জয়নাল হাজারি তখন সে মাত্র মানে মাথা তুলে দাঁড়াচ্ছে আর কি। তখনও ইয়াং, আমাদের থেকে বয়সে ছোট। প্রথম বর্ষে ছাত্র হিসাবেই ঢুকছে মাত্র। তো তখনও মানে গুন্ডামের দিকে তার ইয়ে ছিল খুব। কিন্তু আমাদের যে আমাদের সাথে ছিল এক ইলিয়াস, তার কথাও লিখছি, পরে সে ফেনী সভাপতি, তাকে অবশ্য 71 এর পরে তারা খুনও করে। সে ইলিয়াস একটা টাওয়ারিং পার্সোনালিটি ছিল এবং তার বাচ্চা অবস্থায়ও আহ, দেখতে শুনতেও বড় কদের ছেলে ছিল। আর তাকে ভয় করতো, যদিও সে মারামারি কখনো করছে এটার কোনো প্রমাণ নাই, কিন্তু তাকে এই সমস্ত গুন্ডারা ভয় করতো, জয়নাল হাজারি এবং অন্যান্যরা। তো তারই একটা ঘটনা ওখানে আমি লক্ষ্য করেছি, মানে এই বইতে যোগ করেছি আর কি, কিভাবে ইলিয়াসের ভয়ে তারা সব পালাচ্ছিল, জয়নাল হাজারি সহ। হুম, তো হাজারি তখনও এতটা ভয়ঙ্কর হয়ে ওঠেনি, তখন মাত্র তার শুরু যাত্রা আর কি। আচ্ছা, আচ্ছা। আপনার বইতে আরো আপনি উল্লেখ করেছেন তৎকালীন এরশাদ সময়ে, সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে, প্রাইম মিনিস্টার ছিলেন মিজানুর রহমান চৌধুরী। হুম। উনি আপনাদের বাসায় লজিং মাস্টার ছিলেন, এ ধরনের কোনো কথা কি না, উল্লেখ করেছেন? হ্যাঁ করেছি। উনি আমার একেবারে ছেলেবেলায়, আমি যখন প্রাইমারি স্কুলের ছাত্র, তখন আমাদের আমাদের স্কুলে শিক্ষক সেই হিসেবে আসেন এবং আমাদের বাড়িতে জায়গা থাকতেন আর কি, আমাদের বাসায় আমাদের জি, চিঠি চেয়েছেন। কিন্তু তিনি সেটা মনে রাখছেন সারা জীবন। আমাদের ফ্যামিলির সবাইকে যখনই তারা গেছে, ভাই আমার বড় ভাইয়েরা তাদেরকে খুব আদর্শ, ইভেন মন্ত্রী হওয়ার পরেও তাদেরকে ভালোভাবে ট্রিট করতেন আর কি যখনই দেখা হতো। জি। আরেকজনের কথাও আপনি উল্লেখ করেছেন শুরুর দিকে এই বইতে, ৭১ এর শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার, হুম, বাংলাদেশের অভিনেত্রী শমী কায়সারের বাবা।
আপনি উল্লেখ করেছেন তার বাবার সাথে আপনাদের ফ্যামিলির যোগাযোগ। একটু বলবেন ঘটনাটা? কিভাবে পরিচয়, কি যোগাযোগ? আব্দুল্লাহ কায়সারও আমাদের এলাকার লোক। ও তার বাবা আসলে মৌলানা ছিলেন, মৌলানা হাবিবুল্লাহ। উনি আব্বার খালাতো ভাই। সুতরাং সেই সুবাদে আমাদের খুব ক্লোজ আত্মীয়। আপন খালাতো ভাই? আব্বার আপন খালাতো ভাই। আপনার আত্মীয়, তাহলে ক্লোজ আত্মীয়। হ্যাঁ, তো ওনারা যেহেতু তার আব্বা কলকাতা আলিয়ার অধ্যাপক ছিলেন, তো আমার আব্বাও কলকাতায় থাকতেন। তো সেই সময় কলকাতায় আসা যাওয়া খুব রেগুলার ছিল এবং কায়সার ভাই আব্বাকে খুব সম্মান করতেন। পরে দেশে আসার পরে অবশ্য তারা অন্যদিকে চলে গেলেন। মৌলানা হাবিবুল্লাহ সাহেব আমি ছোট থাকতে একবার আমাদের বাসায় এসেছিলেন। সেই ঘটনা দেশে আসতে মানে কোন দেশ বুঝাচ্ছেন? মানে কলকাতা থেকে যখন নোয়াখালীতে ফিরে আসছে, তখনও একবার আমাদের বাসায় আসছিলেন যখন আমি খুব ছোট ছিলাম। সেই ঘটনাও আমি বোধহয় বইতে লিখেছি, হাবিবুল্লাহ সাহেব আসছেন। তো ওনার বাবার নাম যেহেতু হাবিবুল্লাহ ছিল, ওনাদের সবার নামে উল্লাহ ছিল। তো শহীদুল্লাহ, কায়সার অবশ্য ওনার ডাক নাম ওইটা যোগ করছেন উনি। আর জহির রায়হানের নামও ছিল জহিরুল্লাহ, পরে উনি চেঞ্জ করে রায়হান করছেন। এই আর কি। তো ওনারা বাপের নাম, বাপ ছিলেন আলেম মানুষ, কিন্তু আল্লাহ তালার বিধান এমন যে তার ছেলেরা সেদিকে যাননি আর কি। আচ্ছা, আরেকটি ঘটনা আপনি উল্লেখ করেছেন আপনার কলেজ লাইফে, সেটি হচ্ছে আপনি যখন ছাত্রসংঘ করতেন তখন ছাত্রসংঘের নবীনদেরকে আকৃষ্ট করার জন্য যে লিফলেট আপনি লিখেছিলেন, এবং আপনি যেহেতু বাংলায় ভালো ছিলেন বললেন, ছাত্রলীগের ছেলেরা সেটি আক্রমণ করে ছিঁড়ে ফেলে। তখন একজন হিন্দু শিক্ষক হিন্দু হওয়ার পরেও আপনাদের পক্ষে উনি বলেছিলেন। ঘটনাটা একটু বলবেন আমাদের? আমাদের পক্ষে না, তিনি আমার বাংলার পক্ষে। আমি তখন মাত্র ছাত্রসংঘে আসি। তো এরা আমার বাংলার উপর দখল দেখে ছাত্রসংঘের যারা দায়িত্বশীল ছিল তারা বলল যে এবারের নবাগত সম্বর্ধনা লিফলেটটা তোমাকে ড্রাফট করে দিতে হবে। তো আমি ড্রাফট একটু লম্বাই হয়ে গেছিল, ফুল স্কেল সাইজের, ফুল পেজ। লেখাটা ভালোই হয়েছিল আর কি। জ্যোৎস্না দেব, আমাদের বাংলার অধ্যাপক প্রফেসর জ্যোৎস্না দেব, তিনি সম্ভবত আগেই পড়ে ফেলেছেন এটা। তো সিঁড়িতে যখন ছাত্রলীগের ছেলেরা ওই লিফলেটগুলা ছাত্রসংঘের ছেলেদের হাত থেকে নিয়ে ছিঁড়ে ফেলতেছিল, তো জ্যোৎস্নাময় দেব তখন উঠে আসছিলেন উপরের দিকে। তিনি ওদেরকে থামায় বললেন, ছিঁড়তেছো কেন? বাড়ি নিয়ে যাও, পড়ো, বাংলা শিখতে পারবে। এই কথাটা শোনার পরে ওই ছাত্রলীগের ছেলেরা এসে আমাকে উপরে বারান্দায় বলে যে কি লিখছো তুমি? জ্যোৎস্নাময় দেব আমাদেরকে এইভাবে বললেন। এটা ছিল তার আসলে একটা বদান্যতা। শিক্ষক হিসাবে তিনি খুব ভালো ছিলেন এবং আমার বাংলা উনি পছন্দ করতেন। জি। মানে একজন হিন্দু শিক্ষক জ্যোৎস্না বাবু, উনি যখন আপনাদের ছাত্রসংঘের লিফলেটে কি থাকবে? ইসলাম, ইসলামী রাষ্ট্র, ইসলামের সার্বজনীনতা ইত্যাদি, ইত্যাদি। আমি ধারণা করছি। তো এটা পরে উনি ভাবেননি যে এই সাম্প্রদায়িক বাষ্প ছড়িয়ে দিচ্ছে ইত্যাদি, ইত্যাদি। উনি কেন এটার পক্ষে বলতে গেলে উনি কেন বললেন না যে ছেড়ে ফেলা, এদেরকে বের করে দাও? কন্টেন্টটার প্রশংসা করেননি, ভাষাটার প্রশংসা করেছে। কন্টেন্ট অবশ্য এমন খারাপ কিছু ছিল না। কন্টেন্টটাও সাম্প্রদায়িক তো কিছু ছিলই না, বরং একটা ওয়াইডার আন্ডারস্ট্যান্ডিং এর আমার লেখাটার ছিল, মেসেজটা সার্বজনীন করা খেয়াল ছিল, তাই আমি লিখছিলাম আর কি। আমার সম্ভবত ভালো করে সবটা মনে নেই এখন, তবে সম্ভবত উনি মেসেজও পছন্দ করেছেন, ভাষা তো করছেনই। আচ্ছা, 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 ধন্যবাদ। চৌধুরী মঈনুদ্দিন, আমরা একটু হয়তোবা আমাদের ডিসকাশনটা পলিটিক্যাল দিকে চলে যাবে এরপর থেকে। তো সেজন্য আপনি যেহেতু ছাত্রসংঘের কথা উল্লেখ করেছেন, ছাত্রসংঘে আপনি কি দায়িত্ব পালন করেছেন? আপনি ফেনী কলেজের দায়িত্বের কথা বলছেন। তারপরে কি দায়িত্ব পালন করেছেন আপনার শেষ ছাত্র সঙ্গে থাকা পর্যন্ত? আমাদেরকে একটু বলবেন কাইন্ডলি? আমি ফেনী কলেজের ফেনী শহরের শাখার প্রেসিডেন্ট ছিলাম। তারপরে নোয়াখালী, কুমিল্লা ২ ডিস্ট্রিক্টের রেসপন্সিবিলিটি আমার উপর ছিল। তখন আঞ্চলিক প্রতিনিধি বলতো তারা। এরপরে আমাকে ছাত্রসংঘই ডাকে যে ঢাকা চলে যাওয়ার জন্য। তো ঢাকা গিয়ে প্রাদেশিক অফিস, তখন তো কেন্দ্রীয় অফিস নয়, কেন্দ্রীয় অফিস তখন পাকিস্তানে, ইসলামাবাদে। প্রাদেশিক অফিসে
প্রকাশনী সম্পাদক হিসাবে দায়িত্ব নিতে আমাকে হয়। হুম, হুম। সেই হিসাবেই ঢাকায় আসা। তারপরে ঢাকায় পড়াশোনা শুরু হয়। আর সেই সময় আমি কত সালে আপনি প্রাদেশিক ছাত্র সংঘের অফিসের প্রকাশনা সম্পাদক কত সালে হন মনে আছে? ঢাকা আসার পরপরই 67 বোধহয়, 67 থেকে। আচ্ছা, আচ্ছা। 67 থেকে তারপরে আমি বিভিন্ন শুরায়, ঢাকা শহর শাখার মজলিস শুরা, প্রাদেশিক মজলিস শুরা এবং নিখিল পাকিস্তান মজলিস শুরা, তিনটারই সদস্য ছিলাম শেষ পর্যন্ত। যে দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি যে তখন জামাত ইসলামী বা ছাত্র সংঘ এটা তো ইউনাইটেড পাকিস্তানের বাংলাদেশ ছিল একটি প্রাদেশিক শাখা। আপনি সেই প্রাদেশিক শাখাটাকে উল্লেখ করছেন আর কি। এবং আপনি শেষ পর্যন্ত যেটা নিখিল পাকিস্তান ছাত্র সংঘ সেটারও মজলিসে শুরার সদস্য বলছেন ছিলেন? ছিলাম। আচ্ছা, আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। তো আপনার বইতে আপনি উল্লেখ করেছেন যেটা কিনা বাংলাদেশের যারা এতদিনের যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বা এই ধরনের যেই প্রচলিত ধারণা তার বিপরীতে গিয়ে আপনি একটি ক্লেম করেছেন আপনার বইতে। আপনি বলেছেন যে আহ, মওদুদী সৈয়দ আবুল আলাম মওদুদী যিনি পাকিস্তান জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, উনি 1956 সালে পূর্ব পাকিস্তানের যে সমস্যা অর্থনৈতিক সমস্যা ইন্টিগ্রেশনের জন্য যে বাধাগুলো সেইগুলোকে আইডেন্টিফাই করেছেন এবং সমাধানের জন্য আর্টিকেল লিখেছেন, বক্তব্য দিয়েছেন। জামাত ইসলামকে বাংলাদেশে এতদিন পর্যন্ত দেখা হতো যে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী দল। বিষয়টা নিয়ে আপনি বলবেন, আপনি কেন সেটা বলছেন? এটা তো আসলে দুর্ভাগ্য আমাদের যে আমরা মৌলানার সেই বক্তব্য ঠিক মতো দেশবাসীর কাছে পৌঁছাতে পারিনি। তার প্রথম বক্তৃতা বোধহয় ঢাকায়, এটা পাবলিক মিটিং এর বক্তৃতা ছিল পুরন ঢাকায়। সেই বক্তৃতার পরে বই আকারে পাবলিশ করা হয়েছিল পূর্ব পাকিস্তানের সমস্যা ও তার সমাধান নামে। এখনো কারো কারো কাছে থেকে থাকবে কপি। ওতে উনি সিরিজ অফ দিস, এটা আরেকটা বই যা পড়ে আমি কনভিন্সড হয়েছি যে আওয়ামী লীগের প্রয়োজন নেই, এই দল বরং বাংলাদেশের সমস্যার সমাধানের ব্যাপারে বেশি চিন্তা করে। তো ওতে তিনি অনেকগুলো সমস্যার কথাই বলছেন, ভাষা সমস্যার কথা বলছেন। তিনি বলছেন যে এটা কোনো কারণ নাই যে দেশের অধিকাংশ লোকের ভাষা কেন মানে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হতে পারবে না, এর কোনো অজুহাত নাই, এটা বাংলাই ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত। তিনি বলছেন যে তোমরা বলো বাঙালিরা ছোট কদের মানুষ, সুতরাং তাদেরকে সেনাবাহিনীতে নেওয়া উচিত নয়, সবসময় পাঞ্জাবিদেরকে নিতে হবে। তো আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, চীনের লোকেরা কি পাঞ্জাবিদের মতো লম্বা? সেখানে তারা কোথায় সেনাবাহিনী থেকে রিক্রুট করে? এই ধরনের মানে চমৎকার একটার পর একটা যুক্তি তিনি দিয়েছেন ওই বইতে। তো বইটা আসলে বাঙালি সমস্যার, বাংলাদেশের সমস্যার সমাধানের জন্য একটা ইউনিক ডকুমেন্ট ছিল, কিন্তু আনফরচুনেটলি আমাদের সংগঠন এটাকে বাজারজাত করতে পারে না ঠিক মতো। এবং সেটা 1956 সালেই উনি 56 সালের বক্তৃতা। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী উনি ভাষার প্রশ্নে বাঙালিদের যে বাংলা ভাষা তার পক্ষে ছিলেন। আপনি বলছেন সেনাবাহিনী সহ বিভিন্ন জায়গাতে রিক্রুটমেন্টের ব্যাপারে উনি আরো পাল্টা লজিক দেখিয়েছেন বাঙালিদের পক্ষে। হ্যাঁ, তারপরে ইস্ট পাকিস্তানি ইনভেস্টমেন্ট ইত্যাদি সবকিছুর এখানকার রিসোর্সেস রেভিনিউ কেন এখানে স্পেন্ড করা হবে না, এই সমস্ত পয়েন্টই একটা একটা করে উনি আলোচনা করছেন ওই বইতে। মানে অনেকটা বাংলাদেশের বা বাঙালি সাহিত্য শাসনের মানে পক্ষে বহু বছর পরে শেখ সাহেব ৬ দফা যা বলছেন তার থেকেও বরং বেশি বলছেন উনি ওটাতে। আপনি কি জামাত ইসলামকে দোষ দেন যে ওনার এই বক্তব্যগুলো সঠিকভাবে সবার কাছে পৌঁছাতে না পারার জন্য? অবশ্যই আমরা তো এটা ভুল করেছি। আমরা অন্যান্য প্রবলেম নিয়ে মাথা ঘামাইছি। অনেকেই মনে করতাম যে দেশ সোশ্যালিস্ট হয়ে যাবে, সুতরাং সমাজতন্ত্রের বিরুদ্ধে প্যাম্পলেট বের করে আমরা লাখ লাখ কপি বিলি করেছি, অথচ যেটা পজিটিভ কাজ ছিল তা আমরা করিনি। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে তৎকালীন জামাত ইসলাম, ইসলামী ছাত্র সংঘ তারা সমাজতন্ত্রের ভয়ে এটার বিরুদ্ধে যেই প্রচারণা যেভাবে করেছে, কিন্তু সেটার কোনো বাস্তব আসলে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বাস্তবতা ছিল না। তার চেয়ে বরং এই যে আপনারা জামাত ইসলামী, মৌলানা মওদুদী আপনারা যে বাংলাদেশ নিয়ে ভেবেছেন, বাঙালি নিয়ে ভেবেছেন, তখন বাঙালির অধিকার নিয়ে ভেবেছেন, সেগুলোকে প্রচারণা করলে পরে আরো বেশি ভালো ছিল, তাই তো? না, সেই কথা বলছে যে নেগেটিভিটি আমাদেরকে পেয়ে বসছিল আর কি, নেতিবাচক কাজ, কিন্তু ইতিবাচক যা তা আমরা ছেড়ে দিয়েছিলাম, সেটা আমরা করিনি।
আচ্ছা, আচ্ছা। আপনি তৎকালীন পাকিস্তান সরকারের বিভিন্ন ভূমিকার সমালোচনা করেছেন। আপনি একটি সমালোচনা করেছেন যে যেটা ৬৫ সালের দিকে সম্ভবত, যেটা ইন্ডিয়া-পাকিস্তান যুদ্ধ হয়। তখন পাকিস্তানের আইয়ুব খানের যে সামরিক আম ছিল, কৌশল ছিল, তা ছিল যে বাংলাদেশকে বা তৎকালীন পূর্ব পাকিস্তানকে কোনোভাবেই বাঁচানো যাবে না ইন্ডিয়ার আক্রমণ থেকে। বরং তারা যদি পশ্চিম পাকিস্তান থেকে যুদ্ধ করে দিল্লি পর্যন্ত চলে যাওয়া যাবে, তখন তারা পূর্ব পাকিস্তানকে ছেড়ে দিবে। এ ধরনের একটা স্ট্র্যাটেজি। আপনার চোখে পাকিস্তানের কি ভুল ছিল? তারা যেভাবে পূর্ব পাকিস্তানকে বা বর্তমান বাংলাদেশকে ট্রিট করেছে, কি ভুল ছিল আপনার চোখে? অনেক ভুল ছিল, প্রায় সবই ভুল। প্রথম তো যে আইয়ুব খানের যে স্ট্র্যাটেজির কথা বললেন, এটা আসলে শুধু 65-এ নয়। আইয়ুব খান পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পরে পূর্ব পাকিস্তানের প্রথম জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ছিলেন আইয়ুব খান নিজে। তো সেই সময় তার বোধহয় তার অথবা তার সামান্য পরে লাহোরে এক সম্মেলনে বক্তৃতা করতে সে এই স্ট্র্যাটেজির কথা বলে যে পূর্ব পাকিস্তানের ডিফেন্স কিভাবে হবে। সেই বক্তৃতায় সে এই কথা বলছে যে পূর্ব পাকিস্তান আলাদাভাবে ডিফেন্ড করা সম্ভব নয়। কথা বুঝলেন? পূর্ব পাকিস্তানের যদি আক্রমণ করে তাহলে এটা আমাদেরকে ছেড়ে এসে এইদিকে পাল্টা আক্রমণ করতে হবে, তাহলে হয়তো শেষ পর্যন্ত আমরা পূর্ব পাকিস্তান রক্ষা করতে পারবো। এই চিন্তাধারা তার শুরু থেকেই ছিল। 65-এও সে একই 65-এ পূর্ব পাকিস্তানকে রক্ষা করার কোনো ব্যবস্থা করা হয় নাই। মানে এটা একমাত্র ভারতের বেউকুফি এবং পূর্ব পাকিস্তানিদের মনোবল, এই দুই কারণে হয়তো পূর্ব পাকিস্তান আক্রমণ হয় নাই, অথবা আক্রমণের জন্য ভারতও চিন্তা করে নাই। না হলে যদি তখন আক্রমণ করতো, আক্রমণ হলে পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষার কোনো ব্যবস্থা তখন ছিল না, কোনো উল্লেখযোগ্য কোনো ব্যবস্থাই ছিল না। তো তো তবুও বাঙালিরা, আমি যেটা দেখাইতে চাইছি যে এর সত্ত্বেও সে সময় দেশের অলমোস্ট 90% লোক একযোগে পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছে, এনজয় করেছে, এবং তারা মনে করেছে তারা সবাই একসঙ্গে জিতেছে। কিন্তু এই কথা কেউ তখনও চিন্তা করে নাই যে যদি আক্রমণ এদিকে হতো তাহলে পূর্ব পাকিস্তানকে রক্ষা করা মুশকিল হতো। জি। আপনি একটা ভুল বললেন। আমার প্রশ্ন ছিল পাকিস্তানের বড় কি ভুলগুলো ছিল, বা পূর্ব পাকিস্তানকে ইন্টিগ্রেট না করাটা, অবহেলার চোখে দেখাটা কি ভুল আপনার? ইন্টিগ্রেশন তো এগুলো তো অনেকেই বারবার বলছেন একই কথা, যেমন ভাষার প্রশ্নটা। মৌলানা মওদুদি যে কথা আমি বলছিলাম, উনি বলছেন যে দুই দেশে ইজি সলিউশন হচ্ছে যে দুইটাই রাষ্ট্রভাষা হিসাবে নেওয়া যেতে পারে, আর কমন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে হি প্রপোজ সামথিং স্পেক্টাকুলার। ইংরেজি যদি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হতে পারে, তাহলে আমরা আরবি কেন নেই না, এবং আরবি যদি নেই তাহলে ভবিষ্যতে মিডল ইস্টের সাথেও আমাদের লোকদের অ্যাক্সেসিবিলিটি বাড়বে। এই কথাটা কেউ ইয়ে করে নাই। তারপরে পূর্ব পাকিস্তানে যে ইনভেস্টমেন্ট, এটা কখনো করে নাই। সমস্ত বড় কোম্পানিগুলো ব্যবসায় পূর্ব পাকিস্তানে করেছে, কিন্তু তাদের হেডকোয়ার্টার ছিল পশ্চিম পাকিস্তানে। তো অনেকে দেখেছেন ইদানিং পিনাকি ভট্টাচার্য তার এক রিপোর্টে দেখাইছেন যে পশ্চিম পাকিস্তান থেকে কর বেশি আসতো। তো আমি পিনাকিকে পরে প্রাইভেটলি বলছি যে আসলে কর যে বেশি আসতো তার কারণ যে এই সমস্ত বিজনেসগুলোর হেডকোয়ার্টার্স করাচিতে ছিল। তো তারা বিজনেস করতো ইস্ট পাকিস্তানে, কর দিত পশ্চিম পাকিস্তানে, সুতরাং কর তো ওখান থেকে বেশি আসবেই, স্বাভাবিক কথা। আদমজি জুট মিল, লতিফ বাওয়ানি, কিংবা অন্য যত বড় সংস্থা ছিল, ইস্পাহানি, সবাই হেডকোয়ার্টার তো করাচিতে রাখছে। ইভেন করাচিতে হেডকোয়ার্টার থাকার কারণে যখন তারা কর দিত, তারা লিস্টেড হতো যে করাচি থেকে এসেছে, কিন্তু আসলে তো বিজনেসটা হচ্ছে বাংলাদেশে বা তৎকালীন। এইসব জিনিস তখন থেকেই খেয়াল করা উচিত ছিল, কিন্তু পাকিস্তান তা করেনি। জি, জি। আর কোনো বড় ধরনের বৈষম্য ছিল? ভাষা বললেন, চাকরি-বাকরিতে কি বাঙালিদেরকে চাকরি-বাকরিতেও তো বাঙালিদের বললে, একটা তো আর্মি রিক্রুটমেন্টের কথা বললাম যে তারা মনেই করতো যে পূর্ব পাকিস্তান থেকে রিক্রুট করা যাবে না। তারপরে অন্যান্য চাকরিতেও বহু পরে, আমার মনে হয় অলমোস্ট ইয়াহিয়ার সময় এসে কিছু কিছু ন্যাশনাল প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার্স
পূর্ব পাকিস্তানে স্থানান্তর করা হয়। কিছু কিছু কাজে পূর্ব পাকিস্তানিদেরকে রিক্রুট করা বেশিভাবে শুরু হয়। একটা প্রায়োরিটির কথা চিন্তা করা শুরু হয়েছে মাত্র তখন থেকে, 68-9 থেকে, এর আগে নয়। তো এই সময় আগের সব সময় এটা অসুবিধা ছিল। আর পূর্ব পাকিস্তানিদেরও প্রবলেম ছিল যে তারা যখন যে সমস্ত ব্যবসা বাণিজ্যের লাইসেন্স পারমিট পেত, এগুলা তারা নিজেদের প্রতিষ্ঠান না করে এগুলা পশ্চিম পাকিস্তানিদের কাছে অথবা বিহারিদের কাছে বিক্রি করে দিত। আমাদের শেখ সাহেবও সম্ভবত তারটা বিক্রি করে দিয়েছেন, এরকমের রিউমার তখন শোনা যেত। তো আচ্ছা এই অবস্থায় তারা এই সমস্ত কিনে নিয়ে তারা পূর্ব পাকিস্তানের খাতে ব্যবসা করত, অথচ পূর্ব পাকিস্তানে তারা ছিল না। জি জি তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রধান পটভূমি সেটি হচ্ছে যে পাকিস্তানের বৈষম্য, তার বিরুদ্ধে বাঙালির জাগরণকে মুক্তিযুদ্ধের পটভূমি হিসেবে ধরা হয়। তাহলে কি আপনি একমত যে বাংলাদেশের যে স্বাধিকারের আন্দোলন সেটি যৌক্তিক? আপনি কি যৌক্তিক মনে করেন? স্বাধিকারের আন্দোলন তো সবসময় যৌক্তিক, কিন্তু স্বাধিকারের নামে বিচ্ছিন্নতার আন্দোলন যৌক্তিক হতে পারে না। মানে দুটো কিভাবে ভিন্ন একটু ব্যাখ্যা করবেন আপনাদের দেশে? টোটালি ভিন্ন। মানুষ ভাইয়ে ভাইয়ে এক সংসারে বিবাদ থাকতেই পারে, কিন্তু সেটা অ্যামিকেবলি সলিউশন করার ব্যবস্থা করা দরকার। জি মানে ধরেন তখন যে আপনি মাত্র বললেন যে চাকরির ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, সেনাবাহিনী, বিভিন্ন প্রতিরক্ষা সব জায়গাতে বাঙালিকে দমিয়ে রাখার একটা প্রচেষ্টা পশ্চিম পাকিস্তানের দিক থেকে ছিল, আপনি নিজে বলেছেন। তো এটা কি যৌক্তিক না যে বাঙালি তাহলে রিভল্ট করবে, বাঙালি নিজের ভাগ্য নিজে রিভল্ট করার দরকার ছিল না। বাঙালি তো তারপরেও নেতৃত্বে তো বাঙালিরা ছিল, তারা তাদের লিডারশিপও ফেল করেছে। বগুড়ার মোহাম্মদ আলী বাংলাদেশের পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, সরওয়ার্দী সাহেব পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল, তারপরে খাজা নাজিমুদ্দিন সাহেব ছিলেন, অনেকেই পূর্ব পাকিস্তান থেকে নেতৃত্বের আসনে ছিলেন, তারাও এটা সিরিয়াসলি নেন নাই, চিন্তা করেন। ইভেন হোসেন শহীদ সরওয়ার্দী পল্টন ময়দানের বক্তৃতায় বলছেন যে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন আমার মনে হয় 70% না 90% অলরেডি দেওয়া হয়ে গেছে। এটা উনি প্রধানমন্ত্রী থাকাকালীন উনি নিজে বলছেন। তো এই সমস্ত কথা থেকে প্রমাণ হয় যে পূর্ব পাকিস্তানি নেতারাও নিজেদের অংশ আদায় করার ব্যাপারে কাজ করেন নাই। তো কাজ না করে পরে বিচ্ছিন্নতার আন্দোলন করা তো ভালো কথা না। মানে আপনি বলতে চাচ্ছেন তৎকালীন পুরো পাকিস্তানে, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদের মধ্যে বাঙালিরাও ছিলেন। হোসেন সৈয়দ অনেকেই ছিলেন। তারপর আপনি বগুড়ার নামটা ভুলে গেলাম, মোহাম্মদ আলীর কথা বললেন। আপনি বলতে চাচ্ছেন বাঙালি নেতারা যখন পাকিস্তানের বা পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন বা শীর্ষ ক্ষমতায় যান, তখন এই অংশের, পাকিস্তানের এই অংশের, বর্তমান বাংলাদেশ অংশের বেনিফিটের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেননি, এটা হচ্ছে আপনার বক্তব্য, তাই তো? আচ্ছা, তো মানে আপনার দৃষ্টিতে এই যে ৭১-এর যুদ্ধ, আপনি বলছেন যে রিভোল্ট করা বা যুদ্ধ করা হয়তো বা বেস্ট সলিউশন না, আপনার দৃষ্টিতে সলিউশনটা কি তাহলে? বাঙালি কিভাবে তার আত্মমর্যাদা বা তার নিজের অধিকার ফিরে পাওয়া, নিজের পথ নিজে বেছে নেয়া, এটা কিভাবে হতো? সলিউশনটা কিভাবে হতো? ৭১ যদি যুদ্ধ না হয় তাহলে বিকল্প সলিউশন কি? বিকল্প তো অবশ্য দুদিকেরই সমস্যা ছিল। পশ্চিম পাকিস্তানি লিডারশিপ, স্পেশালি আর্মি লিডারশিপ তো করাপ্ট, তখনও ছিল, এখনো আছে। এখনো পাকিস্তান আর্মি যা করছে ইমরান খানের সাথে, ইটস এক্স্যাক্টলি দি সেম। আর্মি ইজ দি প্রবলেম। পশ্চিম পাকিস্তানের সাধারণ মানুষরা আসলে দোষী নয়। সাধারণ মানুষরা তখনও দোষী ছিল না, এখনো দোষী নয়। আসল সমস্যা হচ্ছে পাকিস্তানের আগাগোড়াই সমস্যা হচ্ছে পাকিস্তান আর্মি, এবং তারা সে সময় যেভাবে গোটা দেশটাকে তারা তাদের সম্পত্তি হিসাবে বিবেচনা করতেছিল, তারা মনে করে নিয়েছিল আইয়ুব খান থেকেই যে দেশ শাসনের অধিকার এবং পারহ্যাপস স্কিল শুধুমাত্র মিলিটারির আছে, আর কারো নাই। তো বাকিদেরকে, রাজনৈতিক নেতাদেরকে তারা আসলে সিরিয়াসলি কখনো নেয় নাই, কখনো তারা তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করে নাই। তো সেই অবস্থা এখনো চলে আসতেছে। পাকিস্তান আর্মি যদি তাদের ব্যবহার ঠিক মতো করতো,
আর পূর্ব পাকিস্তানি নেতারাও যদি সাহসিকতার সাথে আলোচনায় নামতো, তখন শেষের দিকে তো পলিটিক্যাল লিডারশিপ, পুরো পশ্চিম পাকিস্তানের পলিটিক্যাল লিডারশিপও পূর্ব পাকিস্তানের সমস্যার ব্যাপারে একমত হয়ে গেছিল এবং তারা আলোচনায় আসতে চাচ্ছিল, কিন্তু মিলিটারি ওয়াজ দি প্রবলেম। এখনো তারা তাই সেই প্রবলেমই সৃষ্টি করে রাখতেছে। কিন্তু রাজনৈতিক সমাধান মানে যুদ্ধ বা সামরিক সমাধানের বিপরীতে আপনি যে রাজনৈতিক সমাধানের কথা প্রপোজ করছেন, সেই রাজনৈতিক সমাধানে তো ৭১ সালে যে ইলেকশন হয়, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ যে নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়, পশ্চিম পাকিস্তান তো আর্মি প্লাস পশ্চিম পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পিপলস পার্টির জুলফিকার আলী ভুট্টো, তারা তো ক্ষমতা হস্তান্তরে করতে চায়নি। বাঙালির সামনে কি আর কোনো পথ আপনি খোলা দেখেছিলেন? তারা তো পিপলস পার্টি বা পশ্চিম পাকিস্তানের বড় পার্টি ছিল, কিন্তু তবুও তারা পশ্চিম পাকিস্তানের সমস্ত সিট আওয়ামী লীগ যেভাবে পূর্ব পাকিস্তানে নিয়েছে সেভাবে নিতে পারে নাই। সুতরাং দে ওয়াজ নট দি অনলি ম্যাটার। কথা হচ্ছে যে আওয়ামী লীগ মিলিটারির সাথে পিপলস পার্টির একটা সমঝোতা হয়ে গেছিল, ফলে দে কেম অ্যাজ ওয়ান ইউনিট অলমোস্ট, দুটা মিলে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াইছে। শুরুতে শেখ মুজিব বোধহয় ঠিক মতোই অগ্রসর হচ্ছিলেন, কিন্তু এখানেও সমস্যা ছিল। এখানে উগ্রপন্থী ছাত্র নেতৃত্ব এবং অন্যান্যরা, যুবক নেতৃত্ব, তাকে অনেকটা ট্র্যাপড করে ফেলছেন, ফাঁদে ফেলে দিয়েছিলেন। শেখ সাহেব নিজেই ফিল করতেছিলেন যে তিনি ফাঁদে পড়ে গেছেন, এবং আমার সাথে যে আলোচনার লাস্ট ডেতে সেখানে আমি কিছু উল্লেখ করছি যে তিনি নিজের তার মন্তব্য থেকে বোঝা যায় যে আমার পার্টিকে তো আমি বুঝাতে পারলাম না, এইভাবে তিনি উল্লেখ করছেন। সুতরাং ইভেন ৭ই মার্চের বক্তৃতায় তখনকার রেসকোর্স ময়দানে, সেখানেও তিনি সরাসরি কোনো বিদ্রোহের কিংবা ইউডিআই ডিক্লেয়ার করেন নাই, যদিও এটাকে এখনো চালিয়ে দেয়া হচ্ছে সেই হিসাবে। তিনি চেষ্টা করেছিলেন তখনও দেশকে বাঁচাতে, এবং ২৫ তারিখে আমাকে তিনি বলছেন যে তুমি তো জানো আমি ১৯৭১ কথা বলছেন। হ্যাঁ, শেষ দিন উনি বলছেন যে তুমি তো জানো যে আমি পাকিস্তান ভাঙতে চাইনি। তো আই থিঙ্ক, এবং আমি উল্লেখও করছি ১টার সময় আদমজি শ্রমিক ইউনিয়নের মিছিল যখন তার বাড়ির সামনে আসে, তখন তিনি ওখানে চেয়ারে দাঁড়ায় বক্তৃতা দিতেছিলেন, আমি নোট নিতেছিলাম। তিনি ওখানেও তার মুখ দিয়ে বেরিয়ে গেছে, বলতে চাইছিলেন কিনা তিনি জানেন, যে আমাদের এবারের সংগ্রাম শক্তিশালী পাকিস্তান গড়ার সংগ্রাম। তো অবশ্য ১৯৭১ সালের ২৫শে মার্চে উনি এটা বলছেন দুপুরবেলা ১টার সময়। তারপর চেয়ার থেকে নেমে অবশ্য উনি সাংবাদিক হিসেবে কি রিপোর্ট করেছিলেন? পত্রিকাতে এসেছিল? পত্রিকা তো পরের দিন আর বের হয়নি, পরের দিন তো মিলিটারি ক্র্যাকডাউন হয়ে গেল। তো ওই চেয়ার থেকে নেমে অবশ্য ওনার খেয়াল হয়েছে এটা, উনি আমাকে বললেন যে তোমার নোটবুক কই? তো আমি নোটবুক বের করে দেওয়ার পরে উনি আমার হাত থেকে কলম নিয়ে একটা শব্দ কেটে দিলেন, লিখছি আমি কোথাও, তো শব্দটা পাকিস্তান। তো কেটে দিয়ে বললেন যে দেশ লেখো, দেশ, আর তোমার বন্ধুদেরকে একটু বলে দাও। তো তখন তার খেয়াল হয়েছে যে পাকিস্তান বলা আর ঠিক না, এই আর কি। আচ্ছা, ইন্টারেস্টিং মেমোরি। এই ফাঁকে একটু জেনে নেই যে আপনার এই পার্সোনাল কথোপকথন শেখ মুজিবুর রহমানের সাথে, মনে হচ্ছে আপনারা খুব ইন্টিমেট ছিলেন। উনি জানতেন আপনি ছাত্র সংঘ করেন? জানতেন, উনি জানতেন। ওনার সাথে আমি সেসব ঘটনাও লিখছি। প্রথম ওই অফিসিয়াল ক্যাপাসিটিতে প্রথম তার একটা প্রেস কনফারেন্স কভার করি, যেদিন জেনারেল ওসমানী আওয়ামী লীগে যোগদান করেন, সেই কথাও আমি লিখছি এর মধ্যে। তিনি 52 পুরানা পল্টনে আওয়ামী লীগের হেডকোয়ার্টার্সে প্রেস কনফারেন্স ছিল, তো আমি পূর্বদেশ থেকে কভার করতে যাই। তো সেখানে বক্তৃতা দুজন করার পরে প্রশ্নোত্তর যখন শুরু হয়, আমি হাত তুললে শেখ সাহেব আমার দিকে তাকে, তখন আমাকে ভালো করে চিনতে পারেন নাই তিনি, বলতেন আপনি সংগ্রাম থেকে না? তো তখন সবাই হেসে দিছে আর কি, বলে না সংগ্রাম থেকে হবে কেন, সে তো পূর্বদেশের সাংবাদিক। তো তখন তিনি, পূর্বদেশ কি তখন অন্যতম প্রধান সংবাদপত্র এই অঞ্চলে? না, পূর্বদেশ বেরিয়েছে, কিন্তু পূর্বদেশ অল্প দিনের মধ্যে খুবই মানে ইত্তেফাক ইত্যাদির আগে পৌঁছে গেছিল। তো পূর্বদেশকে বলা যেতে পারে তখনকার দিনের প্রথম আলো। আচ্ছা, এই আর কি। তো তিনি তখন কুইকলি আপনি থেকে আমাকে তুমি সম্বোধন করা শুরু করলেন আর কি। এরপরে কথাবার্তা কিছু হলো, তখন থেকেই মোটামুটি ক্লোজনেস কিছু বাড়ছে আর কি, আস্তে আস্তে।
আচ্ছা। মানে আপনি ছাত্র সংঘ করেছেন বা হ্যাঁ, জামাত ইসলাম ওগুলা উনি জানতেন তো। ওই নেতা ছিলেন, তারপরেও উনি মানে ওই ব্যারিয়ারটা রাখেননি যে না উনি মতচ্যুত করে রাখা। এটা উনি না, ডিহিউম্যানাইজেশন এরকম উনি না, কোনো না, কিছুতে যাননি। সে মানুষকে আপন করে নেয়ার একটা আশ্চর্য ক্ষমতা ছিল তার। এই আর আচ্ছা, আচ্ছা। বা আ আপনি বলবেন যে আপনি যেই আ তৎকালীন পশ্চিম পাকিস্তানিদের, এই পূর্ব পাকিস্তানিদের অধিকার না দেয়ার যেই প্রেক্ষাপটটা তুলে ধরলেন, আপনার দল জামাত ইসলামী এবং আপনার ছাত্র সংগঠন, ছাত্র সংঘ, তাদের মনোভাব কি ছিল পশ্চিম পাকিস্তানিদের এই অবিচারের ব্যাপারে? তারা কি, যেমন এখন যেটা বহুল প্রচলিত বাংলাদেশে আমরা দেখেছি যে জামাত ইসলামী মানেই পশ্চিম পাকিস্তানের পদলেহী, সহযোগী। যা বলবে ভালো-মন্দ জামাত ইসলাম তার সহযোগী। খারাপ কাজের সহযোগী। তৎকালীন পশ্চিম পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের জামাত ইসলামী, ছাত্র সংঘ, জামায়াতে তালেবা ইসলামী, ওদের মনোভাব কি ছিল এই বৈষম্যের ব্যাপারে? বৈষম্যের ব্যাপারে শুধু পূর্ব পাকিস্তানিদের কেন, আমি তো আপনাদেরকে আগেই বললাম যে 1956 সালে খোদ মৌলানা মওদুদী এই সম্পর্কে কথা বলেছেন। সুতরাং জি। জামাতে ইসলামী তো অন্যায় কিছু সমর্থন করতে পারে না, করেন নাই কখনো। তখনও কিন্তু করেননি। না, কিন্তু অন্যায় সমর্থন করা না করা এক কথা, আর তার বিরুদ্ধে পুরোপুরি দাঁড়ানো ভিন্ন কথা। সেটা হয়তো পুরোপুরি করা হয়নি আমাদের পক্ষ থেকে। ওকে। আপনি 1968 সালে একবার পুলিশের মার খেয়েছেন, গ্রেফতার হয়েছেন বললেন। হুম। আ মিছিল থেকে। কিসের মিছিল ছিল সেটা বা কি ছিল? আইয়ুব বিরোধী মিছিল। মানে আপনি নিজে আইয়ুব বিরোধী মিছিলে অংশগ্রহণ করেছেন? হুম, হুম। তখন কি আপনি ছাত্র সংঘের নেতা ছিলেন? হ্যাঁ, নেতৃত্ব কি কোন পজিশন ছিল মনে নাই। প্রাদেশিক দায়িত্ব তো ছিলই। কিন্তু মানে ঢাকাতে আমরা যেটা জানি যে আইয়ুব বিরোধী আন্দোলন করেছে ছাত্রলীগ, বামেরা। আপনার ছাত্র সংঘও কি আইয়ুব হ্যাঁ, হ্যাঁ, বিরোধী হ্যাঁ, আন্দোলন করেছে? পুরোপুরি ছিলাম। আচ্ছা, পুরোপুরি ছিলাম আমরা। এবং আচ্ছা। যেদিন আমি এর মধ্যে লিখেছি যে আসাদ যেদিন মারা যায়, তার জানাজাও আসলে লিড করেন নিজামী সাহেব নিজে। জি। তোফায়েল কারণ আহমেদ জামাত তো ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামী তখন ৬৯ এর শহীদ আসাদের জানাজা পড়িয়েছেন বললেন। তিনি তখন সাবেক আমির না, তখন তিনি ছাত্র সংঘের নেতা, ইসলামী ছাত্র সংঘের নেতা হিসাবে। আসলে আমি লিখছি যে তোফায়েল আমাকে বলল যে আপনাদের কাছে তো মৌলানা আছে, একজন মৌলানা দেন জানাজা জি, পড়াবার জন্য। তো আমি বললাম যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো নিজামী ভাই কে রিকোয়েস্ট করলাম, তো উনি জানাজা পড়াইছেন আর কি, পল্টন জি, ময়দানে। জি, জি। আম শহীদ মালেকের কথা আপনি উল্লেখ করেছেন এবং আপনার বইতে তোফায়েল আহমেদের কথাও উল্লেখ আছে ডাকসুর ভিপি হিসাবে। হুম। শহীদ মালেককে হত্যাকারী হিসাবে কি তোফায়েলের আহমেদের নাম আসে? আপনি কি দেখেছেন কাছ না, থেকে? তোফায়েল হত্যাকারী নয়, তবে ওই ঘটনাটা যে এখানে হয়, এটা টিএসসিতে মিটিং ছিল। এর ঘটনা একটু আরো লম্বা। এর কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে, নিপাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিবেট ছিল এই টপিকের উপর, এডুকেশন পলিসির উপরে, হুম, হুম। যেটা তখনকার গভর্নমেন্ট একটা রিপোর্ট পাবলিশ করছিল। সেই রিপোর্টের উপরে আলোচনা ছিল। সেই আলোচনায় আব্দুল মালেক বক্তৃতা করেন এবং খুব ভালো করেন আর কি কোনো বক্তৃতায়। এরপরে ওরা ভোটাভুটি করছিল, এর পক্ষে কজন বিপক্ষে কজন দেখার জন্য। তো হুম, হুম। ভোটাভুটিতে আমরাই জিতে যাই আর কি। আচ্ছা। ঠিক। তো এটাকে এটাতে মানে মন খারাপ করে ডাকসু পরে টিএসসিতে পাল্টা মিটিং রাখে 12ই আগস্ট, 12 তারিখে। তো সেটাতে তোফায়েল সভাপতিত্ব করছিলেন। আর আমরা তখন বক্তৃতা করতে চাইলাম, আমাদেরকে পারমিশন দিতে পারলো না, বললো যে অন্যরা রাজি হবে না, আপনারা একটু ইয়ে করে যান, সফর করে যান, ইত্যাদি ইত্যাদি। জি। পরে যখন মুজাহিদুল ইসলাম সেলিম পয়লা বক্তৃতা করতে শুরু করলো, সে কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে, আমরা আপত্তি করলাম। তো সেখান থেকে গোলমাল শুরু হয়ে গেল। সেই গোলমালে প্রথম দিকে তারা হল ছেড়ে পালাইছিল। পরে আমরা যখন বেরিয়ে আসলাম, রেস কোর্সের মাঝামাঝি ঘেরাও করে তারা পিটায় আব্দুল মালেক আর এক ভাই গাজী ইদ্রিস, এদের দুজনকে মানে প্রায় মরার মতোই ফেলে রাখে আর কি। তারপরে হসপিটালে দেওয়া হয়। ইদ্রিস বেঁচে গেছে, কিন্তু আব্দুল মালেক শহীদ হয়ে যান 3 দিন পরে। আচ্ছা, আচ্ছা।
আম আপনি আরো উল্লেখ করেছেন যে জামাত ইসলামের তৎকালীন ভূমিকা। আপনি এতক্ষণ পর্যন্ত যেটা বললেন যে আ ছাত্র সংঘ এবং জামাতে ইসলামী এই বাংলাদেশ বা বাঙালির অধিকারের পক্ষে তখনও ছিল। আপনারা আইয়ুব বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমানের সাথেও আপনাদের ব্যক্তিগত সম্পর্ক মনে হচ্ছে আপনার কথা এবং আপনার বইতে ভালো ছিল। গোলাম আজম তাকে নিজের বন্ধু বলে বই উপহার দিতেন। উনি সেটা অ্যাকসেপ্ট করতেন। যোগাযোগ ছিল। সেটি তো ৭১ শুরু হওয়ার আগের ঘটনা। ৭১ যখন শুরু হয়ে যায়, ২৫শে মার্চে গণহত্যা শুরু হয়ে যায়, তখনকার জামাতে ইসলামের ভূমিকা কি আপনি সমর্থন করেছেন? জামাত ইসলামের ভূমিকা না, যেটা আমি চাচ্ছিলাম যে মিলিটারি ক্র্যাকডাউনের ক্রিটিসিজম আমাদের পক্ষ থেকে আসা উচিত ছিল, সেটা আসে নাই। তো এটাতে আমি একমত ছিলাম না, এবং এতে আমি শুরুর দিকেই রেজিগনেশনের চিন্তা করেছি, কিন্তু খোররমজা মুরাদের অলমোস্ট নির্দেশে সেটা করি নাই। কিন্তু পরে অনেক আলোচনার পরেও এটা কাছাকাছি আমরা বুঝতে পারিনি, বরঞ্চ কিছুটা মিলিটারি অ্যাকশনের সমর্থন পর্যন্ত আমাদের পক্ষ থেকে এসে যায়। এর ফলে আমি একরকম বোধহয় এপ্রিল অথবা মেয়ের শুধু। মানে তখন কি আপনি ছাত্র সংঘের নেতা না আপনি সাংবাদিক নাকি দুটাই? আমি দুটোই। নেতা মানে আমি সুরাতে আছি, অন্য কাজ দায়িত্ব তেমন কিছু ছিল না। তো আহ, শেষ পর্যন্ত আমি ছাত্রসংঘ থেকে রিজাইন করি বোধহয় মে মাসের শুরুতে, এই ব্যাপারে দ্বিমতের কারণে। মানে দ্বিমতটা কি নিয়ে? আপনি বলছেন যে মিলিটারি ক্র্যাকডাউনের বিপক্ষে যেই জোরালো বক্তব্য আসার কথা ছিল, আপনার তৎকালীন দল জামাত ইসলাম ছাত্র সংঘ থেকে সেটি আসেনি আসেনি। এবং আপনি মনে করছিলেন যে সেটি আসা দরকার, তাই তো? তাই এবং না? এটার বিরোধের জের ধরে আপনি পদত্যাগ করলেন। আচ্ছা। আপনি গোলাম আযম সম্পর্কে বলেছেন আপনার বইতে। আপনি বলেছেন উনি ফেরেশতাতুল্য ভালো মানুষ। আ কিন্তু ফেরেশতাতুল্য ভালো মানুষ এক জিনিস, আবার রাজনীতি করা আরেক জিনিস। এ ধরনের একটি উল্লেখ আপনি করেছেন। আপনার দৃষ্টিতে গোলাম আযমের ভুল কি ছিল তখন? ভুল বলা তো আমার জন্য একটা স্পর্ধার ব্যাপার হয়ে যায়। গোলাম আজম যেভাবে আমি বলছি যে হি ওয়াজ রিয়েলি ইনফ্যাক্ট, তারপরে গোলাম আজম সাহেবকে আরো ক্লোজলি চেনার সুযোগ হয়েছে লন্ডনে তিনি যে ৬-৭ বছর ছিলেন, আমি প্রায় তার প্রাইভেট সেক্রেটারি হিসেবেই কাজ করছি এখানে, সুতরাং আরো ক্লোজলি তাকে দেখেছি। আমি মানে পুরো কনভিন্সড যে তিনি ফেরেশতাতুল্য মানুষই ছিলেন। তার মধ্যে মানবিক ত্রুটি মানে সামান্যই বলতে হবে, নাই বললেও চলে, এরকমের মানুষ কম হয় আসে দুনিয়াতে। কিন্তু রাজনৈতিক যে ব্যাপারটা ভিন্ন, সেখানে যে কিভাবে এটাকে পেশ করা যেতে পারে, জন্য যে ধরনের শার্প ইয়ের দরকার সেটা বোধহয় তার মধ্যে অনুপস্থিত ছিল। সুতরাং সেদিকে তিনি ইয়ে করতে পারেননি। তিনি এক সময় অত্যন্ত ব্রিলিয়ান্ট আইডিয়া নিয়ে আসছেন, কিন্তু পরে ওইটা ইমপ্লিমেন্ট করা পর্যন্ত ওনার পক্ষে সম্ভব হয়নি। যেমন আমি এখানে উল্লেখও করছি এই 71-এর ব্যাপারে, বাংলাদেশ এর ব্যাপারেই উনি 71-এর জানুয়ারি মাসে নিখিল পাকিস্তান জামাত ইসলামের মজলিসে শুরায় যে প্রস্তাব পেশ করেন, সেটা ওনার নিজের যে আত্মজীবনীতে উনি লিখছেন, আমি ওইটাতে এখানে কোট করছি, ওটা ওনার আত্মজীবনী থেকে। তো অত্যন্ত মানে বিপ্লবী একটা বক্তব্য ছিল, এবং মৌলানা মওদুদী সেটাকে সমর্থন করেছিলেন। কিন্তু পরে যখন বাঙালির যে স্বাধিকারের প্রশ্নে উনি পক্ষে ছিলেন গোলাম আযম, এবং আমার বইতেও পাবেন। একই কথা তিনি তার নিজের আত্মজীবনীতেও লিখছেন, এবং জামাত ইসলামের অবশ্য প্রসিডিংসে তো আছেই। তো সেই জিনিসটা পরে 25 মার্চের পরে যে ইমপ্লিমেন্ট করা, সেটা তিনি করেননি, যদিও কথা তিনি আগেই বলে আসছিলেন নিজেই। তো এই ধরনের ব্যাপার আর কি, যে মানে অন দি গ্রাউন্ড যখন এটা ইমপ্লিমেন্ট করার প্রয়োজন, তখন হয়তো তিনি পুরোটা করতে পারেননি। জামাত ইসলাম কি তৎকালীন যে মিলিটারি ক্র্যাকডাউন শুরু হয় 25শে মার্চে, 1971 সালে 25শে মার্চে, এই মিলিটারি ক্র্যাকডাউনের পক্ষে ছিল? আপনার কথা তো মনে হচ্ছে ছিল। সেজন্যই আপনি শুরুতে তো ছিল না, ক্র্যাকডাউনের পক্ষে ছিল না, কিন্তু আমি যেটা বলছি অলমোস্ট এমন ট্র্যাপে তারা ফেলে দিয়েছিল যে শেষ পর্যন্ত এটা সমর্থন না করে
জামাতের পক্ষ থেকে কোনো দ্বিতীয় পথ ছিল না। মানে সেটা কেন? মিলিটারি ক্র্যাকডাউন হচ্ছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে। তাদের জামাত ইসলামের ইসলামী দল হিসাবে, জনগণের পক্ষের দল হিসাবে তো তার বিরোধিতা করার কথা। আপনি বলছেন যে উপায় ছিল না। এটা মানেটা কি? বিরোধিতা করার জন্য যে প্রিপারেশন দরকার ছিল একা জামাতে ইসলামের পক্ষে সেটা সম্ভব হতো না। হলে তাকে হয় তাদেরকে আওয়ামী লীগের মতো ইন্ডিয়াতে পালাতে হতো। দেশে থেকে এটা করা জামাতের পক্ষে একটা ছোট দল হিসাবে জামাতের পক্ষে সম্ভব ছিল না কোনো মতেই। সেজন্যই তারা অনেকটা বাধ্য হয়েই নিজেদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু তাতে রাজি হইতে হয়েছে বলে গোলাম আজম সাহেবের যে টিক্কা খানের ওখানে যাওয়া, তারপর ওর বিবরণ উনি নিজেও লিখছেন, আমিও লিখছি ওগুলা। ওখানেই বোঝা যায় যে একরকম ফাঁদে পড়েই তারা এদিকে পা দিতে বাধ্য হয়েছে আর কি, কার ফাঁদে পড়ে? পাকিস্তানি আর্মির ফাঁদে পড়ে? আর্মির ফাঁদে পড়ে। কিন্তু জামাত ইসলাম তো ওই ৭১-এর সময় যেই গভর্নমেন্ট গঠিত হয় পাকিস্তানের, সরকার গঠিত হয়, সিভিল গভর্নমেন্ট, সেখানে ২ টা মন্ত্রিত্বের পদ নেন না? আব্বাস আলী খান এবং নিয়েছেন। আহ, এগুলারও প্রচুর আলোচনা, ইউসুফ সাহেব, মৌলানা ইউসুফ। এগুলারও প্রচুর আলোচনা ভিতরে ভিতরে হয়েছে যে তারা যাবেন কি যাবেন না, যাওয়া উচিত কি উচিত নয়। তখনও দুদিকে মত ছিল লোকজন। কিছু কিছু বলছে যে যখন নেমেই গেছি এখন পুরোপুরি নামাই ভালো, না হয় এক পায়ে দিকে এক পায়ে দিকে দিয়ে তো কাজ হবে না। তো দায়িত্ব নেওয়াই উচিত। দায়িত্ব নেবে কি নেবে না এ নিয়ে প্রশ্নের অবকাশ ছিল, লোকেরা প্রশ্ন করেছে, চিন্তা করেছে, এই আর কি। তো এগুলা ঠিক যেটা বলা যেতে পারে যে উইলিংলি এনথুসিয়াস্টিকলি তারা এর মধ্যে যান নাই। আচ্ছা, আচ্ছা। বাংলাদেশের জামাতে ইসলামের সবচেয়ে যেটা বড় সমস্যা, এবং এটা ঘুরে ফিরে সবসময় আছে। দেখেন ৫০ বছর চলে গিয়েছে, কিন্তু এখনো এই বর্তমান ২৪-এ ২৫-এ এসেও কিন্তু এই প্রসঙ্গগুলো ঘুরে ফিরে আসে। সেটা হচ্ছে ৭১-এ জামাত ইসলামের ভূমিকা। তার জন্য ক্ষমা না চাওয়া, পরিষ্কার তাদের অবস্থান পরিষ্কার না করা। আপনিও তো বলছেন যে ৭১-এ জামাত ইসলামের অবস্থা আপনি তখনও সমর্থন করেননি। আপনি সেজন্য ছাত্র সংঘ থেকে পদত্যাগের কথা উল্লেখ করছেন। তার মানে আপনি এখনো সমর্থন করেন না। আপনার ভাষ্য মতে কি জামাত ইসলাম তখন এই সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছার বিপক্ষে না গিয়ে তারা যদি কোনোভাবে নিউট্রাল থাকতে পারতো, বা তারা যদি মুক্তি সংগ্রামের অংশ হতো, তাহলেই কি সেটা সঠিক অবস্থান ছিল জামাত ইসলামের জন্য? ইনফ্যাক্ট এই বইতে আমি লিখছি যে অরিজিনালি আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, ডিসিশন না হইলেও, যে আমরা এই দুই পসিবিলিটি আলোচনা করা হয়েছে আগেই, যে হইতে পারে যে মিলিটারি ক্র্যাকডাউন হয়ে যাবে, হতে পারে যে আওয়ামী লীগ স্বাধীনতা ঘোষণা করবে। তো এই দুই অবস্থায় আমরা কোন দিকে যাব, সেখানে আমরা মোটামুটি এই আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছছিলাম যে আমরা নিউট্রাল থাকবো। আমরা কোনোটাই মিলিটারি ক্র্যাকডাউনে সাপোর্ট করব না এবং বিচ্ছিন্নতাও সাপোর্ট করব না। কিন্তু শেষ পর্যন্ত তা করা হয় নাই আর কি। পাকিস্তানের দিকে হেলে যাওয়া হলো, মিলিটারির দিকে হেলে যাওয়া হলো, তাই তো? কারণ একদিকে হেলতেই হতো, আইদার এদিকে দুটো অবস্থায় একটা পক্ষ নিতে হয় আর কি। আচ্ছা, তো একটা হচ্ছে রাজনৈতিকভাবে পক্ষ নিয়ে, আরেকটি হচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগটি আছে সেটি হচ্ছে প্যারা মিলিশিয়া বাহিনীগুলো গঠন করা, রাজাকার বাহিনী গঠন করা, আল বদর বাহিনী গঠন করা, আল শামস গঠন করা। এগুলো কি জামাত ইসলামীর নেতারা প্ল্যান করে, ইচ্ছা করে পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করার জন্য নিজেরা গঠন করেছিলেন? না, আসলে এগুলো নিয়ে একটা ভুল বোঝাবুঝি আছে এবং অনেকে সৃষ্টি করছে, আর বাকিরা এগুলা কেউ প্রতিবাদ না করে করে এগুলা বাজারে প্রচলিত হয়ে গেছে অনেক কথা। তবে এর মধ্যে কিছু লোক নিউট্রালিও লিখছেন। আপনার আবুল মনসুর আহমদের বই পড়লেও দেখবেন। মাহফুজা নামের পিতা আবুল মাহফুজা আহমদের পিতা, রাজনীতির ৫০ বছর। অন্যান্যরাও কিছু কিছু লিখছেন যে আসলে এটা কোনো পার্টি ইনিশিয়েটিভ নিয়ে করে নাই, এটা গভর্নমেন্ট করছে, পার্টিদের বিভিন্ন পার্টি সাপোর্ট করছে, খালি যে জামাত ইসলামী করছে তা নয়, মুসলিম লীগ, নিজাম ইসলামী পার্টি, অন্যান্য দল অনেকেই, এবং সাধারণ মানুষও অনেকে জয়েন করছে, বাধ্য হয়েছে জয়েন করতে। কেউ জয়েন করছে হয়তো কিছু ভাতা ইত্যাদির কারণে, আর কেউ দেশপ্রেমের কারণে মনে করছে যে বিচ্ছিন্নতার বিরুদ্ধে থাকা ভালো এবং দেশকে সাহায্য করা, ভলান্টিয়ার হিসাবে তো বেশি সাহায্য নয়, যা কিছু সাহায্য করা যায় এটা যেন তারা করতে পারে, সে ব্যবস্থা ছিল। কিন্তু লোকেরা মনে করে যে এটা জামাত ইসলামী করছে, জামাত ইসলামের উদ্যোগে হয়েছে, এবং নামও কিছু আমি আলোচনা করছি এখানে, যে
এই সমস্ত নাম আসলে অনেকটা রোমান্টিক ভাবে 2-4 জায়গায় ওই এলাকায় লোকেরা দিয়েছে, এবং অন্যরাও এই কথা বলছেন তাদের বইতে, যে এটা কোনো দেশ জোড়া সংগঠন কেউ করে নাই। এখানে এলাকায় যে সমস্ত গ্রুপ ছিল তাদেরকে নিয়ে এলাকাতে যে সামরিক অফিসার ছিল তার উদ্যোগে ওগুলা প্রতিষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও নাম দিয়েছে কেউ কেউ, আবার কেউ অন্য এই নাম পছন্দ করে অন্য জায়গায় এটাকে কপি করার চেষ্টা করছে। দেশ জোড়া কোনো নামে কেউ প্রতিষ্ঠা করে নাই, এ ধরনের কিছু নাই। আমি এখানে সেগুলো উল্লেখ করছি আমার বইতেও, যে সর্বপ্রথম বোধহয় নভেম্বরের শেষ দিকে অথবা মাঝামাঝি নিজামী সাহেব এক প্রেস কনফারেন্সে এটাকে অ্যাপ্রিসিয়েট করে একটা বক্তব্য দিয়েছেন। এছাড়া কিন্তু মানে সরাসরি কোনো এনাদের ইনিশিয়েটিভে জোড়া গঠিত হয়েছে এমন কোনো কিছু উল্লেখ নাই। মতিউর রহমান নিজামী তখন কি পুরো পাকিস্তানের যে ছাত্র সংঘ বা জমিয়তে তালাবার তার কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরকম কিছু? হ্যাঁ, সারা পাকিস্তানের সভাপতি ছিলেন। আচ্ছা, আপনি যেটা বলছেন যে রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, আল শামস বাহিনী, ওগুলো তৎকালীন পাকিস্তান সরকারের গঠন করা, তাই তো? সরকারেরও মানে সরাসরি উদ্যোগ নেই। এগুলা যুদ্ধ অবস্থায় যা হয় স্প্লিন্টার বিভিন্ন জায়গায় মানে অলমোস্ট আপনা আপনি দাঁড়ায় গেছে আর কি বিভিন্ন জায়গায়। কিন্তু সেখানে কি তৎকালীন ছাত্র সংঘ এগুলোকে অর্গানাইজ করার ক্ষেত্রে ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছে? ছাত্র সংঘ সেন্ট্রালি কিছু অর্গানাইজ করে নাই, কিন্তু এলাও করছে এলাকার শাখাগুলোকে জয়েন করার ব্যাপারে। আচ্ছা, ছাত্র সংঘের বা জামাত ইসলামের যে তখন যে ভূমিকা, আপনি কি জামাত ইসলাম বা ছাত্র সংঘ তখন যদি এগুলো অ্যালাউ না করতো তাহলে কি এই আলবদর রাজাকার বাহিনীগুলো এভাবে তখন গঠিত হতে পারতো? বা পুরো যুদ্ধে আপনি আলবদর রাজাকার বাহিনীর অংশগ্রহণকে বা তাদের ভূমিকাকে কতটা সিগনিফিকেন্টলি দেখেন? এটা এমন কোনো সিগনিফিকেন্ট ফ্যাক্টর ছিল না, তবে যেহেতু সব জায়গায় গঠিত, এটা আসল ইয়ে ছিল রাজাকার বাহিনী। রাজাকারদের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু এই ধরনের মানে মুখরোচক নাম দিয়েছে প্রতিষ্ঠাতারা, সেটা এলাকা ভিত্তিক। যেমন আলবদর আসলে শুরু হয়েছে ময়মনসিংহের শেরপুরে, ওখানেই ছিল, পরে 1-2 জায়গায় ওটা কপি করছে আর কি মাত্র। এটা কোনো দেশব্যাপী কোনো প্রচেষ্টা ছিল না, এবং আলাদা আলাদা ভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। কোথাও তারা নিজেরা নিজেদেরকে আল শামস বলছে, এক আধ জায়গায় এই ধরনের নামে হয়েছে আর কি। আর এখানে সবাই জয়েন করছে, খালি জামাত ইসলামী ছাত্র সংঘ নয়, বরঞ্চ অন্যান্যরাও অনেক বিরাট নাম্বার ছিল। এর মধ্যে এদের সংখ্যা তো কিছু ছিল, কিন্তু অনেক বেশি নয়। আচ্ছা, মানে সবাই বলতে কি আপনি আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক দলের যারা সমর্থক তাদের কথা ইভেন আওয়ামী লীগেরও যারা দেশ ছেড়ে যায় নাই তাদেরও কিছু লোক বাধ্য হয়ে এর মধ্যে নানা কারণে ঢুকছে। মুসলিম লীগ, নেজাম ইসলামী, পিডিএম, অন্যান্য পার্টির লোকেরাও আসছে সব। তারপর সাধারণ ছাত্র, পীর সাহেবরা, এই ধরনের অনেকেই এতে পার্টিসিপেট করছেন তখন। যেটি বাংলাদেশের স্বাধীনতা উত্তর নাটক, সিনেমা, সাহিত্য, পত্রিকায় লেখনীর মাধ্যমে যেটি নতুন প্রজন্মকে জানানো হয়, সেটা হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের ভূমি, এলাকা, এগুলো নিয়ে আইডিয়া ছিল না। যে সহযোগী সংগঠন ছিল রাজাকার, আলবদর, আল শামস আর অন্যান্যরা, শান্তি কমিটি, তাদের হয়ে তাদের সদস্যরা চিনিয়ে দিত যে কারবারি মুক্তিযোদ্ধা, কারবারি মুক্তিযোদ্ধা না, কারবারি হিন্দু, কারবারি হিন্দু না, এবং এর মাধ্যমে গণহত্যাগুলো সংগঠিত হয়েছে। এইখানে একটা সিগনিফিকেন্স দেয়া হয় এই বাহিনীগুলোর ভূমিকাকে। আপনি কি দেখেছেন তখন? আপনি তো পুরো ৭১-এ বাংলাদেশে ছিলেন। সাংবাদিক হিসেবে, ছাত্র সংঘের নেতা, তৎকালীন নেতা হিসেবে কি দেখেছেন? আমার মনে হয় না এগুলো সত্য কথা, বা অনেক স্টোরি, অনেক ন্যারেটিভ বাংলাদেশের পরে ইচ্ছাকৃতভাবে এবং অনেক কিছু আবার ইন্ডিয়ার উস্কানিতে তৈরি হয়েছে। সবগুলো সত্য নয়, এগুলা নেহায়েত গল্প কাহিনী। তবে কিছু কিছু জায়গায় হয়তো হইতেও পারে কোনো একটা লোক, এটা যে জামাতের হোক বা অন্য দলের হোক, সে হয়তো জায়গা চিনতে পারে, জায়গা দেখাই দিতে পারে, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আমি যেহেতু সরাসরি তখন সংগঠনে নাই এবং জড়িতও ছিলাম না, সুতরাং আমি এর মানে পুরোপুরি
ইয়ে অভিজ্ঞতা তো আমার নাই, আমি বলতে পারবো না এগুলো। জি, আপনি আপনার মুক্তিযুদ্ধ নিয়ে আপনার দ্বিমতের প্রশ্নে আপনি তৎকালীন আপনার সংগঠন ছাত্র সংঘ জামাত ইসলামের ছাত্র সংগঠন থেকে পদত্যাগের কথা বলছেন। আপনি এখন বলছেন যে আপনার পরিপূর্ণ নলেজ নেই বিষয়গুলো অ্যানালাইসিস করার মতো বা ফ্যাক্ট বলার মতো। কিন্তু আপনার বিরুদ্ধে তো সবচেয়ে গুরুতর যেটি অভিযোগ, আপনি এবং আরেকজন হচ্ছেন আমেরিকা প্রবাসী আশরাফুজ্জামান খান, আপনাদের দুইজনের বিরুদ্ধে সবচেয়ে যে গুরুতর অভিযোগ সেটি হচ্ছে আপনারা ৭১ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত। আপনারা মাস্টার মাইন্ড। আপনারা আপনাদের ঢাকা ইউনিভার্সিটির পাকিস্তান বিরোধী যে প্রফেসররা আছেন, সাংবাদিকরা আছেন, বিভিন্ন বুদ্ধিজীবীরা আছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে স্যার একটু আসেন, বাইরে আসেন, এই ধরনের কথা বলে নিয়ে এসে পিটমোড়া করে হত্যা করেছেন এবং তাদের লাশ রায়ের বাজার বধ্যভূমি থেকে উদ্ধার করা হয়েছে। আপনার বক্তব্য কি? এগুলো তো আসলে বাংলাদেশে এই ধরনের কাহিনী তৈরি করা সহজ। আপনি যে প্রসঙ্গ দিয়ে ইন্টারভিউ শুরু করছেন সেখানেই দেখছেন যে এখনো আমি মাস্টার মাইন্ড এখানে বসেই হয়ে যাচ্ছি, যাওয়ার দরকার হচ্ছে না। যাদেরকে আমি দেখি চিনিও না তাদের সাথে আমার ফটো দিয়ে মাঝখানে আমার বড় ফটো দিয়ে বসায় দেওয়া হচ্ছে। তো এই ধরনের স্টোরি তৈরি তো বাংলাদেশে আমরা করতেই পারি, এটা হচ্ছে চিরকাল। সুতরাং এর মধ্যে সত্যতার কোনো যোগাযোগ থাকতে হবে এমন জরুরত বাংলাদেশে নাই, অন্য জায়গায় থাকতে পারে। তো এই ব্যাপারে আর কি বলবো, এটা তো আশরাফুজ্জামানের কথা আশরাফুজ্জামান ভালো বলতে পারবে। আমি নিজে তো পত্রিকা অফিসে বসে আছি। ইনফ্যাক্ট যখন আমার বিরুদ্ধে স্টোরি প্রথম আমার পত্রিকা নিয়ে যাওয়া হয়, আমার পত্রিকার বার্তা সম্পাদক নিউজ এডিটর ছিলেন এহতেশাম হায়দার চৌধুরী। অবশ্য সেই সময় স্বাধীনতার পরে তিনি ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও কাজ করছিলেন, কারণ সম্পাদক মাহবুবুল হক সাহেব অ্যারেস্ট হয়ে গেছিলেন। তো তার কাছে যখন আমারই কলিগ একজন যে প্রথম স্টোরি বাজারজাত করে আতিকুর রহমান, সেটা নিয়ে হাজির হয় প্রকাশ করার জন্য, এহতেশাম হায়দার চৌধুরী খোদ এটা অস্বীকার করেন, বলছে এটা অবাস্তব কথা, সে তো আমাদের সাথে এখানে ছিল, এসব কথা বললে হবে নাকি, এটা আমি ছাপতে রাজি না। অথচ এহতেশাম হায়দার চৌধুরীর আপন ভাই মোফাজ্জল হায়দার চৌধুরীও শহীদদের একজন, কথা বলছেন না, তারপরেও তিনি এটা ছাপতে রাজি হন নাই, কথা বলছেন। সুতরাং ১ সপ্তাহ পরে এই মুক্তিবাহিনীর ছোকরা কিছুকে নিয়ে আতিকুর রহমান বাধ্য করে তাকে এটা ছাপতে, কথা বলছেন না। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। তখনও লোকেরা এটা বিশ্বাস করে নাই। কামাল লোহানীকে ডেভিড বার্গম্যান আমার সম্পর্কে যে ভিডিও করে, ওটাতে আমি ভাবলাম যে আতিকুর রহমানকে ইন্টারভিউ করলো। আতিকুর রহমান তো আমার সমসাময়িক রিপোর্টার মাত্র ছিল, আমার সুপিরিয়র কাউকে কেন ইন্টারভিউ করলো না। পরে যখন আমি মামলা করলাম ওদের বিরুদ্ধে, চ্যানেল 4 এর বিরুদ্ধে, তখন তারা আনএডিটেড ফুটেজ সব আমার কাছে সারেন্ডার করতে বাধ্য হলো। ওর মধ্যে পেলাম যে না, ইন্টারভিউ তারা করছে এবং কামাল লোহানী যিনি আমাদের বস ছিলেন তাকে ইন্টারভিউ করছে এবং 2 বার ইন্টারভিউ করছে। প্রথমবারেরটা ডেভিড বার্গম্যান খুশি হয় নাই, পরে আবারও ইন্টারভিউ করছে, কিন্তু ওটা ভিডিওতে দেখানো হয় নাই। দেখানো এই জন্য হয় না যে কামাল লোহানী এটা স্বীকার করতে রাজি হন নাই যে আমি দায়ী ছিলাম। যদিও কামাল লোহানীর ইন্টারভিউতে জামাতের বিরুদ্ধেও অনেক কথা, এর বিরুদ্ধে অনেক কিছু ছিল, কিন্তু আমার বিরুদ্ধে এই কথা কামাল লোহানীকে দিয়ে বারবার স্বীকার করাইতে পারে নাই যে আমি এই কাজ করছি কিংবা কিছু। তো এই হচ্ছে গিয়ে আমাদের দেশের সাংবাদিকতার অবস্থা। এটা আমি কি করতে পারবো? কিন্তু রায়ের বাজার বধ্যভূমি থেকে যে হাত পা বাঁধা, চোখ বাঁধা লাশগুলো উদ্ধার হয় 16 ডিসেম্বরের পরে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহীদুল্লাহ কায়সারের কথা আসলো, জহির রায়হানের কথা আসলো, তারা আবার আমি শুনে খুব অবাক হলাম, তারা আপনার আবার নিকট আত্মীয়। এই মানুষগুলো তো মারা গিয়েছেন, 14 ডিসেম্বরে মারা গিয়েছেন, এই লাশগুলো তো উদ্ধার হয়েছে। জহির রায়হান 14 ডিসেম্বরে মারা যান, জহির রায়হান 2-3 মাস পরে মারা গেছেন। জহির রায়হান জীবিত ছিলেন। জহির রায়হান পরে মারা গিয়েছেন, কিন্তু শহীদুল্লাহ কায়সার মারা গেছেন। কিন্তু ঘটনা তো সত্য, ওটা হয়েছে, কেউ না কেউ ঘটাইছে এটা, এবং এ নিয়ে নানা থিওরি তো আছে। কেউ না কেউ এর মধ্যে তো আপনাদের নাম আসছে, আমাদের নাম আসছে, অবশ্যই আমাদের নাম আসছে, সেটা তো এবং কেন আসছে বাজারে আছে
যাদের মধ্যে কেউ অনেকটা আই উইটনেস এর মতো করে বলছেন যে আপনাকে দেখেছেন বা না আপনার সে সংশ্লিষ্টতার কথা বলেছেন। না সেই আই উইটনেসের কথা আমি আমার আল জাজিরা ইন্টারভিউতে 13 সালেও বলছি। আই উইটনেসের মুশকিল হলো যে এইসব আই উইটনেস কেউই 30-40 বছর আমার বিরুদ্ধে কোনো মোকদ্দমা করার জন্য যায় নাই। কোনো আই উইটনেস মানে যদি কারো কিছু এই ধরনের ঘটনা থাকে, আই হুম, হুম। উইটনেস থাকে তাহলে ১ম তারা তো থানায় যায়। থানায় যেয়ে অভিযোগ করে। কেস আছে। আমার বিরুদ্ধে 30-40 বছর কোনো কেসও ছিল না। মানে আপনি তো এবং বাংলাদেশে ছিলেন না, না। কেস না করবেন কিভাবে? কি না লাভ হবে এতে কেস করে? করতে তো আমার দেশে থাকা জরুরি না। কেস করতে তারা যাবে থানায় বলবে। কিন্তু তারা থানায় যায় নাই, কোনো অ অভিযোগ করে নাই। পরে যখন ব্যাপার হলো আমি আল জাজিরার ইন্টারভিউতে বলছি যে এই ধরনের ঘটনায় ঘটে ১ম হচ্ছে যে ও ভুক্তভোগীরা নিজেরা আপত্তি করে, তারা অভিযোগ দেয়, অভিযোগ দায়ের করে, তারপরে এটা পত্রিকায় রিপোর্ট হয়। আমাদের ব্যাপারে হয়েছে উল্টো। ১ম পত্রিকায় রিপোর্ট হয়েছে এবং ওই রিপোর্টের ভিত্তিতে ভুক্তভোগীরা বুঝছে যে কিছু একটা আমাদের এই সমস্ত লোক বোধহয় দায়ী, তখন তাদেরকে দিয়ে কথা বলানো হয়েছে। অনেক সময় লোকেরা তো নিজেদের দুঃখের কারণে মনে করে যে হ্যাঁ হয়তো সত্যিই হইতে পারে, হয়তো এই লোক নিশ্চয়ই দায়ী ছিল। কথা বলে না? তো এরা কেউ মিথ্যা বলছে এই কথা আমি বলতে চাই না। হয়তো তারা সত্য বলতে চাইতেছিল কিন্তু এটা সত্য হয় নাই। কারণ আমি এদের কারোতে অনেকের কথা যে এইসব আই উইটনেসরা বলছে তাদের বাড়িতে আমি কোনোদিন যাই নাই। আগেও না পরেও না। সুতরাং ওই সমস্ত কথা তো সত্য হওয়ার কোনো কারণই নেই। জি। তো আ কিন্তু ঠিক ঘটনা আপনার ঘ দৃষ্টিতে ঘ এই ঘ এই এই বুদ্ধিজীবীদেরকে কারা মেরেছে? তো কারা মেরেছে এ নিয়ে তো নানা থিওরি আছে। আমি সেইদিন গত সপ্তাহে বোধহয় না তার আগের সপ্তাহে দেখলাম যে ওই সময়ের ৪ খলিফার ১ খলিফা আসম আব্দুর রব নাকি এখন বলছেন যে ইন্ডিয়ান মিলিটারি তার আগেই ১৪ ডিসেম্বরের আগেই ঢাকায় এসে গেছে। তারা পাকিস্তানি আর্মির উর্দি পরে বাড়ি, বাড়ি গিয়ে এই সমস্ত লোকদেরকে ধরে এনে মারছে। এটা তো আব্দুর রবের মুখে দিয়ে শোনা যাচ্ছে এখন। তো এই ধরনের বহু কথা তো আগেও আসছে এবং আ মানে ইন্ডিয়ান আর্মির লাভটা কি? এরা তো প্রো ইন্ডিয়ানই অনেকটা, তাই না? যে এই না বুদ্ধিজীবীদেরকে মারা হয়েছে। প্রো ইন্ডিয়ান তো এটার আমার বক্তব্য আমি বলছি যে জয় বাংলা রেডিও থেকে স্বাধীন বাংলা বেতার থেকে আগে থেকেই তারা এদেরকে ধমকি দিচ্ছিল যে যারা দে- দেশ ছেড়ে আসো নাই, কলকাতা আসো নাই, তারা যারা এখনো সহযোগিতা করতেছো তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা গেছে একটা। তারপরে এক থিওরি তো এটাও আসে যে ইন্ডিয়ার ইন্টারেস্ট ছিল যে বাংলাদেশকে বুদ্ধিজীবী শূন্য করে ফেলা, যেভাবেই হোক। যারা হুম। পাকিস্তান আর্মির হাতে মরলে মরছে, আর যারা মরে নাই তাদেরকে নিজেদের হাতে তারা শেষ করে দিয়ে দেশকে বুদ্ধিজীবী শূন্য করুক, এটা তাদের পরিকল্পনা ছিল বলেও লোকেরা বলে। তো কে জি, জানে কোনটা কি হয়েছে। জি। আপনি ব্যক্তিগতভাবে কি বিশ্বাস করেন? আপনি তো তখন আ তৎকালীন পূর্ব পাকিস্তানে ছিলেন এবং আপনাকে আমি এখন একটা Facebook এর স্ক্রিনশট শেয়ার করছি। আ আ আ আপনার মানে জুলকারনাইন স্যারের একটা পোস্টের ব্যাপারে আল জাজিরার আপনার ১৩ সালের সাক্ষাৎকারটা যখন সে আ Facebook এ দেয়, তার কমেন্টে গিয়ে একজন বলছেন, আ ফেনী বুলবুল, যদিও নামটা সঠিক কি সঠিক না আমি জানি না। লোকটি বলছেন আপনার ব্যাপারে বলছেন, "লোকটার পৈতৃক বাড়ি আমাদের দাগন ভূঁইয়া। আমি আমার আব্বার কাছে এই লোকটার কথা শুনেছিলাম। এই চৌধুরী মঈনুদ্দিনের লোকজন ফেনী কলেজে পড়ুয়া আমার চাচাকে ধরে নিয়ে গিয়েছিল। আমার আব্বা জামায়াতের প্রয়াত আমির মকবুল আহমেদের আ সহায়তায় এই লোকের কাছে গিয়েছিলেন আমার চাচাকে ছাড়িয়ে আনতে। লোকটা আমার আব্বুকে চরম অপমান করেছিল। তারপরও মকবুল সাহেবের প্রচেষ্টায় আব্বা আন্ডারটেকিং দিয়ে আমার চাচাকে এনেছিলেন। আমার চাচা এখন আল্লাহর রহমতে বেঁচে আছেন।" এই যে দেখেন অনেকটা আই উইটনেস এর মতো করে একজন বলছেন। আই আপনার উইটনেস তো হলো না। বলতেছে আমার লোকজন। আমার লোকজন কে? আমার লোকজন কোথায় পেল সে? আমি তো আমার কথা বলে নাই। সে বলতেছে আমার লোকজন। জি। তারপরে বলতেছে যে আ মকবুল সাহেবের সহায়তায় আমার কাছে গেছে। আমার কাছে কোথায় যাবে? আমি তো ফেনীতে ছিলাম না। I was in ঢাকা। আমার কাছে তাকে ছড়াই আনতে ৭১ এর পুরোটা সময় আপনি ঢাকাতে ছিলেন? আমি তো ঢাকায় ছিলাম। আমি ফেনীতে মাত্র বাড়ি ভিজিট করার জন্য ২ বার গেছি পুরা ৮-৯ মাসের মধ্যে। এটা সে আমার কাছ থেকে ছড়াই আনতে যাবে না। কারো কাছে ছড়াই আনতে গেছিল সেটা তো আমি নই। কার কাছে ছড়াই আনতে গেছে আমি কেমনে জানি? তাই না?
আচ্ছা। কার কাছে ছড়াই আনতে গেছিল সেটা তো সে বলতে পারবে। আমি তো ফেনীতে ছিলাম না। ফেনীতে দায়িত্বশীল যারা ছিল তাদের কারো কাছে হয়তো গেছে, আমি জানি না। আমার কাছে আচ্ছা। ফোন করে ছড়াই আনতে যাবে? তো ভদ্র আচ্ছা। যেই প্রশ্নটা আপনাকে করেছিলাম, আপনি যেমন এটা আমার মনেও ব্যক্তিগতভাবে প্রশ্ন, তাই না? যে এতগুলো লোক তো মারা গেল। যদি তৎকালীন আলবদর বা চৌধুরী মঈনুদ্দিন বা আশরাফুজ্জামান খান ওনারা যদি এটা না করে থাকেন, যেটা আপনারা বলছেন করেননি, কোনোভাবে জড়িত না। কেউ না কেউ করেছে। আপনি ব্যক্তিগতভাবে কি বিশ্বাস করেন? আমি জানি অনেকগুলো থিওরি আছে। আপনি থিওরির কথা বলছেন, অনেকগুলো থিওরি বাজারে আছে। জহির রায়হান স্বাধীন বাংলাদেশ হওয়ার ৩ মাস পরে নিখোঁজ হয়েছেন। এবং অ অ এটা অনেকটা আ সর্বজন বিশ্বাসযোগ্য যে ভারতীয় বাহিনী বা উনি বলেছিলেন যে, "আমার কাছে অনেক ফুটেজ আছে তোমাদের লুটপাটের, তোমাদের ইয়েদের। ভারতীয় বাহিনী ওনাকে গুম করেছে, তৎকালীন ইয়ে করেছে।" কিন্তু আপনি ব্যক্তিগতভাবে ১৪ই ডিসেম্বরে এই কারা বাড়ি, বাড়ি গিয়ে বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে এসেছে, এ হত্যা করেছে। আপনি কি বিশ্বাস করেন? এখন যদি জহির রায়হানের কথাই ধরা হয়, জহির রায়হানকে তো যদি আলবদর রাজাকার থেকেও থাকে, তারা তো মারে নাই। এটা তো সোজা কথা। তখন তো জহির আলবদর ছিল না দেশে। ৩ মাস জহির পরে তো আলবদর হ্যাঁ, নিজের তো জান তারা নিয়ে দৌড়ে তারা গেল। যখন নাই, তখন যদি তাদেরকে মারে, তাকে মারে, তাহলে যারা তখন দায়িত্বে ছিল তাদেরকেও মেরে থাকবে। তারা এর আগে জহির রায়হান ঘোষণা দিয়েছিলেন যে তিনি সেই দিন বিকেলে এই ফুটেজ তার কাছে আছে, তিনি ফুটেজ এগুলা রিলিজ করবেন। যে কারা এই কাজ করছে তার পুরো স্টোরি ওনার কাছে আছে, উনি এটা ফাঁস করবেন। জি, এটা ফাঁস করার আগে যেহেতু তাকেই মেরে ফেলা হলো, তাহলে তো এটা অন্তত আন্দাজ করা সহজ যে যারা এটা ফাঁস হতে দিতে চায় নাই, তারাই জহির রায়হানকে শেষ করছেন। তা নয় জি, কি? তো জি। যদি তা হয় তাহলে বুঝতে হবে যে যারা জহির রায়হানকে মেরেছেন সম্ভবত তারা বাকিগুলোর জন্যও দায়ী ছিলেন। তবে এছাড়া আর কে কি করেছেন এটা তারাই ভালো জানেন, আমি তো বলতে পারব না। আপনি ব্যক্তিগতভাবে কি বিশ্বাস করেন? কে মেরেছে? এক এটা কথায়। ব্যক্তিগতভাবে তো প্রমাণ ছাড়া বিশ্বাস করে আমি যে বলি এটা তো ঠিক নয়। কিন্তু আমি আপনার আমার মনে হয় না যে আমার ইন্ডিয়া এই কাজ আমার করেছে আমার তো বা মনে তাই পাকিস্তানে হয়। এই কাজ করেছে? আমার তো মনে তাই হয় যে যাদের অন্তত জহির রায়হানের স্টোরিটার উপরে নির্ভর করে বলা যেতে পারে যে এটা যা তারাই করেছে যারা জহির রায়হানের ওই সমস্ত প্রমাণাদি প্রকাশ হোক এটা চায় নাই। তাই না? ১৯৭১ সালে পুরোটা সময় আপনি কি করেছেন তাহলে? প্রতিদিন আপনি কি করেছেন? আমি পত্রিকা অফিসে ছিলাম। আমি পত্রিকার দায়িত্ব পালন করতেছিলাম। শেষ পত্রিকা বন্ধ হয় বোধহয় ১২ অথবা ১৩ তারিখে। ১৩ তারিখ থেকে বোধহয় আর বেরোতে পারে নাই। তো সেই মানে আপনি পর্যন্ত কি ৯ টা ৫ টা পত্রিকাতে না, অফিস না, করছেন? রেগুলার আমি অফিসে ছিলাম। আপনার সেই কলিগরা তো তাহলে সেই এটা সেই জানার কথা, আপনার সেই পক্ষে কারণ আসার কথা। সেই কারণেই তো আমার সম্পাদক আমার বিরুদ্ধে স্টোরি ছাপতে রাজি হন নাই। উনি বললেন যে, "সে তো শেষ দিন পর্যন্ত আমাদের সাথে ছিল। এটা কি করে সত্য হতে পারে?" কথা বললেন না? সুতরাং that is the reason he refused to publish it. আপনার কি মনে হয় আপনি কেন? আরো তো অনেকেই ছাত্র সংঘ করতেন। অনেকেই নেতা ছিলেন। না ওটা আপনাকেই কেন টার্গেট করে আমাকে আপনার টার্গেট বিশ্বমতে করতেছে এই ধরনের ওই অভিযোগ? ওই স্টোরি ওই বইতে আমি করছি আরকি। আমারই এক কলিগ এই স্টোরিটা ১ম বাজারে ছাড়ে। হুম, আমারই এক কলিগ আতিকুর রহমান আমার সাথে স্টাফ রিপোর্টার ছিল। সে এটা বললাম তো আমার পত্রিকায় ১ম নিয়ে যায় ছাপার জন্য। এটা কি এই প্রফেশনাল জেলাসি থেকে কিসের এটা জন্য? হইতে পারে, অসম্ভব নয়। তবে এ তার রিজন সেই ভালো জানে। শেষ পর্যন্ত সে ওই পত্রিকাও দখল করে বসছিল। সে পত্রিকা পুরা সম্পাদক-টম্পাদক হয়ে বসে গেছিল সবাইকে বাদ-টাদ দিয়ে। যাই হোক, সে ১ম এটা বাজারে ছাড়ে। এর আগে তো এটা বাজারে আসে নাই। আমি তো পত্রিকা অফিসে ফিরে যাব ভাবতেছিলাম। কিন্তু পরে যখন এটা পত্রিকায় আসলো, তখন সবাই আমাকে রিকোয়েস্ট করলো যে, "আপনি যাবেন না। এটা এখন যে অরাজকতা চলতেছে, এটা যান বাঁচানোর ব্যাপার। ইউ শুড নট গো।" তো আমি আর সে কারণে অফিস যাই নাই। কিন্তু আমি তো অফিসেই ফিরে যাবো ভাবছিলাম। জি। তো এখন সেখান থেকে এটা আস্তে, আস্তে চতুর্দিকে ছড়াতে থাকে। ইন্টারন্যাশনালিও ওর স্টোরি পরে ট্রান্সলেট হয়ে নিউ ইয়র্ক টাইমস, ব্রিটেনের কাগজ, কলকাতার কাগজ বিভিন্ন জায়গায় ছাপাছাপি শুরু হয় আরকি। জি, জি। আম আম আ এ আ ব্যাপারে এ ব্যাপারে পিনাকি ভট্টাচার্য আমার ওই এখানকার সুপ্রিম কোর্টে আমি কেসে জেতার পরে পিনাকি একটা স্টোরি করছেন। সেখানে তিনি কিছু এর প্রমাণ দিয়েছেন আরকি। এই আতিকুর রহমান যে খালেক মজুমদার নামে
জামাতের এক লোকের জি বরাত দিয়ে স্টোরি দিছে। খালেক মজুমদার পরে এফিডেভিট দিয়ে গেছেন, পিনাকি এফিডেভিট দেখাইছেন ওখানে, যে খালেক মজুমদার বলে গেছেন যে আমার বিরুদ্ধে, আমার নাম তিনি কোথাও বলেন নাই। খালেক মজুমদার নিজে জেল খাটছেন তার বিরুদ্ধে, পরে অবশ্য বেকসুর খালাস হয়েছেন, এখন মারা গেছেন। তিনি স্টেটমেন্ট দিয়ে গেছেন, সোয়ার্ন এফিডেভিট দিয়ে গেছেন যে পুলিশ, জার্নালিস্ট, ইভেন আতিকুর রহমানের সাথে তার কোনোদিন দেখাও হয়নি, বলছে পুরা স্টোরি বানানো এবং আমার সাথে কখনো দেখা হয়নি, এই কথা বলে সে সোয়ার্ন এফিডেভিটও রেখে গেছে। পিনাকি ভট্টাচার্য তার ওই রিপোর্টে ওটা দেখাইছেন, ওই এফিডেভিটটা। জি জি তাহলে আপনি আগে যেটা বলছিলেন যে এই আলবদর, আল শামস বা রাজাকার বাহিনী এগুলো এত সেন্ট্রালি যে গঠন হয়েছে তা না, এটা এক এক জায়গায় এক একভাবে গঠন হয়েছে, তাই এবং আপনি বলছেন যে এদের যে এত বিশাল ভূমিকা ছিল এই ৭১-এর যুদ্ধে সেটিও না, এবং আপনি বলছেন যে ১৯৭১ সালে যে বুদ্ধিজীবী হত্যা ১৪ই ডিসেম্বর, তার আগে পরে যে বুদ্ধিজীবী হত্যা, তাতে তো আপনি আপনার জড়িত থাকাটা অস্বীকার করছেন, এবং আপনি মনে করছেন যে জহির রায়হানের ঘটনার প্রেক্ষিতে আপনি মনে করেন হয়তো বা ভারত তার সাথে জড়িত থাকতে পারে। এটা আমি এখানে, এখন তো সেদিন তো দেখলাম আসম আব্দুর রবও বলতেছে একই কথা। জি জামাতে ইসলামের যে ভূমিকা, সেই ভূমিকাতে আপনি ৭১ সালেও সন্তুষ্ট ছিলেন না, অ্যাটলিস্ট আপনার ভাষ্যমতে তারা জনগণের পক্ষে দাঁড়াতে পারেনি, কিন্তু আপনি কি মনে করেন যে জামাতে ইসলাম দলগতভাবে এই নৃশংসতা, বর্বরতা চালিয়েছে? আমার মনে হয় না তা। আপনি কি মনে করেন যে এই যেমন যদি ২৪-এর পরে, জি হ্যাঁ, বলুন। যদি এখানে ওখানে এক আধজন কিছু অন্যায় করে ফেলতেও পারে, কিন্তু সেটার জন্য যে আমার দল হিসেবে দায়ী, এটা আমি মনে করি না। জি ২৪-এর পরে যেমন আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করা হলো বা দাবি আছে, আপনার কি মনে হয় যে ৭১-এর এত বড় ঘটনার পর জামাত ইসলাম নিজ নামে রাজনীতি করার অধিকার আছে? অবশ্যই আছে। জামাত ইসলামী যদি তাদের নূতন অবস্থাকে স্বীকার করে নেয়, ডেমোক্রেসি মেনে নেয়, মুসলিম লীগ ইন্ডিয়াতে রাজনীতি করতেছে, বাংলাদেশ জামাত ইসলামী কেন করবে না? অসুবিধা কি? ছাত্র সংঘের বা তৎকালীন ছাত্র সংঘের নেতাদের যদি ৭১-এর কোনো নেতিবাচক ভূমিকা নাই থাকে, তাহলে ছাত্র সংঘ নামটি পরিবর্তন করা হলো কেন? ছাত্র শিবির হতে হলো কেন? ছাত্র শিবির হতে হলো কেন এমন কোনো কথা নাই। নতুন অবস্থায় নতুন নাম দেওয়া যেতেই পারে। আর সংঘ শব্দটা এমনি আমার সময় আমি বেশি পছন্দ করতাম না, এটা শুনতে জনসংঘের মতো শোনা যায়, সংঘ উচ্চারণ করতে অসুবিধা, লিখতে অসুবিধা, এটা অনেকে হয়তো এইসব কারণেও এটা পরিবর্তন করাই ঠিক মনে করছেন, কে জানে। আচ্ছা সর্বশেষ প্রশ্ন, আমরা দীর্ঘ ইন্টারভিউর অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি কিছু নাই করে থাকবেন ১৯৭১ সালে, আপনি যদি এতটা ক্লিয়ারই থাকবেন, আপনি ৭১-এর ১৬ই ডিসেম্বরে দেশ স্বাধীনের পরপরই আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন? দেশ ছেড়ে চলে যেতে হয় নাই আমাকে, আমার আত্মীয় স্বজন ইনসিস্ট করছে যে এই সময় ওখানে থাকাটা, আফটার পাবলিকেশন অফ আতিকুর রহমান রিপোর্ট, এটা এখন রিস্কি হয়ে যাচ্ছে এখানে, তো আমার এখন দেশ ছাড়াই ভালো। এটা অনেকটা আমার ইচ্ছার, আমি তো বলছিলাম আমি পত্রিকা অফিসে ফিরে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছিলাম, তখন দেশ থেকে বেরোতে হলো আর কি। জি ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি খুব অ্যাপ্রিশিয়েট করি যে আপনি আমাকে যে কোনো প্রশ্ন করার সুযোগ দিয়েছেন, এবং দর্শকদের উদ্দেশ্যে আবারও জানিয়ে রাখি যে আজকে আমাদের এই ইন্টারভিউর মূল হচ্ছে যে চৌধুরী মঈনুদ্দিন, ওনার লেখা একটি নতুন বই পৃথিবীর গোলাপের বুকে। এই বইটি ওনার আত্মজীবনীমূলক বই, এবং উনি যেহেতু বিভিন্ন কারণে বাংলাদেশে এবং দেশের বাইরে আলোচিত একজন নাম, তাই আমার নিজের ব্যক্তিগত আগ্রহ এবং দর্শকদের আগ্রহে এই ইন্টারভিউটি করা। চৌধুরী মঈনুদ্দিন, আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সময়ের জন্য, এবং আবারও আপনার সাথে বসার সুযোগ হবে কোনো এক সময়ে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সোহেব ভাই, ধন্যবাদ।